রাইট, আমরা as of 2 seconds লাইভ। আমি একটু প্ল্যাটফর্মগুলো শেয়ার দিয়ে আসি। লাইভ লিংক আমাকে দিয়েন। হুম। Alright. সাফাত ভাই অলরেডি কমেন্ট করছে আপনাকে নিয়ে কবে এপিসোড করব অবশ্যই সাফাত ভাই, আমরা করব, আপনাকে নিয়ে এপিসোড করব। অলরাইট, আমরা শুরু করি আস্তে আস্তে সেশন। দেখা যাবে ইনশাল্লাহ, উইল সি হাউ মেনি ভিউয়ার্স উই গেট। তামিদ ভাই আপনি রেডি হলে বলেন, আমরা ইনশাল্লাহ আস্তে জি ধীরে জি কথা আগাবো। হ্যাঁ সাফওয়ান ভাই। জি ভাই, আমরা তাহলে শুরু করি নাকি? জি জি
সাফওয়ান ভাই ওকে। হ্যালো এভরিওয়ান, যারা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের পডকাস্টের আমার দ্বিতীয় এপিসোড এই পডকাস্টের হোল সিজনে। ওয়েল, উইদাউট আ ডাউট মোস্টলি আমার সাথে যারা কানেক্টেড আছেন সবাই মোটামুটি তাহমিদ ভাইকে চিনেন। তারপরও একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার মনে হয় যে আমার কমিউনিটি যেটুকু আছে যারা চিনে, তারপর বাদে আরো একটা বিশাল কমিউনিটি আছে যারা তাহমিদ ভাইকে চিনে। A very renowned face, to be very honest. At the same time, ওনার নিজের ডিজাইন কমিউনিটিতে হি ইজ ভেরি ফেমাস। উনি অনেক ফেমাস একজন মানুষ। ওনাকে আমরা আনতে পারছি, এটাই আমার জন্য মনে হয় ইটস এ ভেরি ফরচুনেট অ্যাসপেক্ট। আমি ওনাকে চিনি পার্সোনালি, এটাও আমার জন্য অনেক ফরচুনেট অ্যাসপেক্ট। সো আমি জাস্ট একটা শর্ট ইন্ট্রোডাকশন দেই, তারপরে উনি ওনার ক্যালিবার সম্পর্কে বলবেন। আমাদের সাথে আজকে তামিদ হাসান ভাই, উনি হচ্ছেন কারেন্টলি আকিজ আইবসে আছেন। উনি লিড প্রোডাক্ট ডিজাইন টিমের লিড হিসেবে আছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, উনি ইউআই ইউএক্স এর ওয়ান অফ দি রিনাউন্ড মাস্টার্স ইন আওয়ার কারেন্ট কান্ট্রি। সো হোপফুলি আজকের সেশনটা আমরা ডিজাইনারদের অ্যাসপেক্ট, ওভারঅল একটা পার্সপেক্টিভ জানার চেষ্টা করব। Also the fact যে আসলে আমাদের কারেন্টলি আমাদের ডিজাইনিং কমিউনিটি অ্যান্ড হাউ দ্য ডিজাইনার্স ক্যান এক্সেল, এইটার একটা ওভারভিউ আমরা তার কাছ থেকে পাবো। সো আমরা সবকিছু নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব। অ্যান্ড আই হোপ যে ওই ইনসাইটস গুলা আমাদের আপকামিং যে ডিজাইনাররা আছেন তাদের কতটা হেল্প করবে আমি জানি না, বাট আমার কাছে কতটুকু করবে জানি না। বাট আমার মনে হয় তামিদ ভাইয়ের মুখ থেকে শুনতে পারা যে ডিজাইনাররা অ্যাকচুয়ালি এখন কোথায় আছেন, বা এক এক কর্পোরেটে কিভাবে একটা ডিজাইনারের কোপ আপ করতে হয়, বা একটা জাস্ট ডিজাইন ফার্মে কিভাবে একটা ডিজাইনার কোপ আপ করার ক্যাপাসিটি থাকে, এই জিনিসগুলা আসলে খুবই ভিন্ন। একটা ডিজাইন ফার্মে ডিফারেন্ট হয়, কর্পোরেট অ্যাসপেক্টে ডিফারেন্ট হয়, একটা টেক কোম্পানিতে ডিফারেন্ট হয়। ডিজাইনাররা সব জায়গায় লাগে, বাট ওয়ের অ্যান্ড হাউ টু অ্যাডাপ্ট, এটা আসলে আমরা আজকে ইন ডেপথ জানার চেষ্টা করব। উইল ট্রাই আওয়ার বেস্ট উইদিন দ্য লিমিটেড গিভেন টাইম, অ্যাজ তামিদ ভাই ব্যস্ত থাকেন। সো আমরা চেষ্টা করব বেস্ট আউটপুটটা আপনাদেরকে দেওয়ার। সো উইদাউট আ ফার্দার ডু, তামিদ ভাই আপনার একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করি। সবাই নিশ্চয়ই জানতে চাবে যে আপনি আসলে আপনার ব্যাকগ্রাউন্ডটা জানবে। আপনি একটা শর্ট ইন্ট্রোডাকশন দেন আমরা একটু ইন ডেপথ কোয়েশ্চেনে যাব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সাফওয়ান ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমি তাহমিদ হাসান, বর্তমানে আকিজ আইবসে আছি লিড প্রোডাক্ট ডিজাইনার হিসেবে। তো এর আগেও আমি ইউএস বাংলাতে ছিলাম টেকনোনেক্সটে, এবং বর্তমানে যেই ফুডি অ্যাপ্লিকেশন আপনারা দেখেন ফুড পান্ডার অল্টারনেটিভ হিসেবে, এটার প্রোডাক্ট ম্যানেজার আমি ছিলাম। তো এরপরেও মার্কেটে অনেকগুলো প্রোডাক্ট আমার রয়েছে। আর ক্যারিয়ার পাথ যদি বলতে চাই, 2012 থেকে আমি এখনো কমিউনিটিতে রয়েছি, কাজ করতেছি, এবং বলতে গেলে বাংলাদেশের সেই শুরু থেকে এখনো পর্যন্ত আছি, এবং চলতেছে আমার ক্যারিয়ার। তো 2012-তে আমি হচ্ছি গ্রাফিক ডিজাইন নিয়ে শুরু করেছিলাম। তো এরপরে হচ্ছে ইউআই ইউএক্স এর যে ইউজার হাবে একটা কোর্স করি, ডিপ্লোমা করি ওয়াহিদ বিন হাসান স্যারের অধীনে, এবং এটাই ছিল ওয়াহিদ বিন হাসান স্যারের একদম প্রথম কোর্সের প্রথম ছাত্র ছিলাম আমি। তো সেই হিসেবে সেই বাংলাদেশের বলতে গেলে যখন ইউএক্স এর যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে, একদম একদম শুরুর দিকে যারা শুরু করেছে তাদের মধ্যে আমি একজন ছিলাম আর কি, এবং এখনো আছি। তো এরপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছি, থিম ফরেস্টে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন স্যাস প্রোডাক্ট নিয়ে। তো তারই ধারাবাহিকতায় এখন আছি আর কি, আকিজ আইবসে আছি। তো এটাই ছিল সাফওয়ান ভাই আমার শর্ট ব্রিফ। আপনার এত ভাস্ট এক্সপিরিয়েন্স আপনি এত শর্টে দিতে পারছেন, এটা আসলে মানে খুবই আমার জন্য খুবই অ্যাস্টনিশিং। যে এত বছরের এক্সপিরিয়েন্স ইটস নট আজকের, কিন্তু ইটস লাইক একটা ডিজাইনারের এক্সপিরিয়েন্স শুরু হয় স্টার্টিং ফ্রম দেয়ার ওন হোম অ্যান্ড দেন টু দ্য কর্পোরেট এরিনা, অ্যান্ড দেন ওইখান থেকে আস্তে আস্তে আরো নার্চার্ড হয়ে ডিফারেন্ট ওয়েজে যায়। তো ভেরি ফার্স্ট কোয়েশ্চেন আসলে আমি আপনার কাছে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ডিজাইনিং অ্যাসপেক্টে যেটা আমি মাত্র বললাম, যে আসলে
হাউ মাচ ইজ ইট ডিফারেন্ট যে হচ্ছে অ্যাজ এ ডিজাইনার আপনি হচ্ছে যখন একদম ফার্স্টে গ্রাফিক ডিজাইনিং দিয়ে শুরু করলেন অ্যান্ড দেন এখন ইউআই ইউএক্স এ আসছেন, তো এই যে ট্রানজিশনটা, ওয়াই ইজ দিস ট্রানজিশনটা অ্যান্ড ওয়াই, কেন মনে হয় যে এই ট্রানজিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ডু ইউ থিঙ্ক যে গ্রাফিক ডিজাইন, অনেকে আছে এরকম ভাবে যে আচ্ছা গ্রাফিক ডিজাইন পারি আমি ইউআই ইউএক্স ইজিলি পারবো আর সামথিং, ইজ ইট এই কনসেপ্টটা যে মার্কেটে এক্সিস্ট করে, ইজ ইট ট্রু? আচ্ছা, এটা হচ্ছে আমরা আহ, এটা যখন আর কি ডিজাইনটা শুরু করি আমরা, তো বেসিক্যালি আমি সবসময় বলি আমাদের অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে বলে যে ফার্স্ট হচ্ছে আমাদের প্যাশনটা ঠিক করা, যে আসলে আমরা কোন প্যাশন থেকে কোন জায়গা থেকে আসলে আমরা এই ডিজাইনে আসবো আর কি। শুধু ডিজাইন না, যে কোনো কাজেরই একটা প্যাশন থাকে, তবে ডিজাইনে একটু এটা একটু প্রায়োরিটি লেভেলটা একটু হাই হাই থাকে। এই কারণে হচ্ছে ডিজাইনারদের সাধারণত একটু মাথা ঠান্ডা রাখতে হয়, সব সময় একটু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে হয়। যার কারণে যারাই ডিজাইন লাইনে আসতে চায় আমি ফার্স্টেই বলি যে আপনার প্যাশনটা আগে ঠিক করেন, যে আপনি এই উত্তরটা খোঁজ করেন যে আপনি কেন আসলে ডিজাইন লাইনে আসতে যাচ্ছেন বা কি কারণে আসতে যাচ্ছেন, এটা সবার আগে ঠিক করা জরুরি। কারণ যদি সে আহ, কোনো একটা পারিবারিক চাপে বা ফ্রেন্ড সার্কেল আসছে, যার কারণে আমিও আসছি, আমার অমুক অমুক ফ্রেন্ড সার্কেল লাখ লাখ টাকা কামাচ্ছে ডিজাইন করে, এই চিন্তা করে আমিও ডিজাইন করি, যদি এই ধরনের চিন্তা মানে এই ধরনের মাইন্ডসেট যদি তার থাকে, তাহলে বলি যে ভাই আপনি প্লিজ স্কিপ করেন, এই লাইন আপনার জন্য না। কারণ যখন আপনি এই চিন্তা করবেন যে আমার অমুক অমুক ফ্রেন্ড তো সে তো ডেইলি ডেইলি স্ক্রিনশট দিছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, সুতরাং আমিও ওইখানে যাই। তো ওই যে আমাদের একটা প্রবাদ আছে যে ধান খেতে যদি আপনি যদি যে ধান কাটে তার পিছনে পিছনে ঘোরেন, তাহলে কিন্তু আপনি ধান পাবেন না। তো ব্যাপারটা এরকম আর কি। তো কারো দেখে মোটিভেশন হয়ে বা কারো দেখে ইন্সপাইরেশন হয়ে এই লাইনে আসাটা, এটা একটা বোকামি, এটা আমি মনে করি। কারণ এই লাইনটা হচ্ছে ক্রিয়েটিভের জায়গা, প্যাশনের জায়গা। যে আপনি যতটা সম্ভব এটাকে প্যাশন হিসেবে নেবেন, আপনার মানে আপনি এখানে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন ডিজাইন করতে বা ডিজাইনের লাইনে আসতে, অতটা বেশি আপনি এখানে আপনার পারফরমেন্সটা আপনি গ্রো করতে পারবেন। যদি আপনি কোনো প্রেশারে আসেন, পারিবারিক প্রেশার হোক বা জবলেস আছেন বা কোনো একটা কারণে হোক, তাহলে ডিজাইন লাইনটা আসলে আমি সবসময় বলি যে এটা নতুনদের জন্য না, বা এই ধরনের মাইন্ডসেট যারা নিয়ে আসে তাদের জন্য না। কিন্তু আমাদের বর্তমানে কিন্তু আমরা এরকম অনেক বেশি দেখি আর কি, যে যারা হচ্ছে ডিজাইন মনে করে যে এটা খুব সহজ। বিশেষ করে যখন আমি ইন্টারভিউ নিচ্ছিলাম বা ইন্টারভিউ নিচ্ছিলাম আমার টিম মেম্বারদের জন্য, বেশিরভাগই দেখলাম অন্যান্য ডিপার্টমেন্টের যারা আছে সিএসসি, বেশিরভাগই সিএসসি পড়ুয়া যারা আছে, তারা এদিকে চলে আসে। তারা ভাবে যে কোডিং থেকে ডিজাইনটা হয়তো খুব সহজ। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, কোডিং হোক আর ডিজাইন হোক, আপনার যদি প্যাশন না থাকে, তাহলে দুনিয়ার যে কোনো কাজ সেটাই আপনার জন্য কঠিন হবে। এই কারণে আগে হচ্ছে প্যাশন রেডি করতে হবে। তবে যারা দেখি যে না, যারা ছোটবেলা থেকে একটু আঁকাবুকি ভালো বাসে বা আঁকতে পছন্দ করে বা একটু আর্টিস্ট টাইপের, তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি যে আপনি আসেন, ডিজাইন লাইনে আসেন, প্রবলেম নেই, এটা আপনার জন্য সুইটেবল এবং আপনি এখানে স্টে করতে পারবেন। আর এই তো সাফান ভাই, আমি যদি কোনো কোয়েশ্চেন মিস করছি কিনা জানি না। না না, আপনি, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড পয়েন্ট। আসলে ডিজাইনের জায়গাটা প্যাশনের জন্য থাকে। আমার মানে আই মাই সেলফ, আমি আমার এইচআর এখন ক্যারিয়ার ট্র্যাক হলেও আমি অনেক আগে হচ্ছে আমার 3D ডিজাইনিং এ ছিলাম। আই ওয়ার্ক ফর আ স্টুডিও বিফোর, সো আমি জানি যে আসলে হাউ ডিফিকাল্ট ইট ইজ। বিকজ আমি যখন টেকনোলজি জয়েন করে আপনার সাথে প্রথম দেখা হয়, আমি আপনার ফেসে আই কুড সি আ স্ট্রাগল, এট দ্য সেম টাইম আই কুড সি আ হ্যাপিনেস, যে না আপনি ডিজাইন করে কাজটা করে ইউ আর হ্যাপি, বাট এট দ্য সেম টাইম অ্যাজ এ ডিজাইনার যে স্ট্রাগলটা থাকে সেইটা কিন্তু অলওয়েজ একটা ফেসে থাকে, বোঝা যাচ্ছে যে না কি হোয়াট সর্ট অফ স্ট্রাগলস ইউ আর গোয়িং থ্রু। তো আসলে এটা আমিও আই এগ্রি উইথ দিস, যে আসলে প্যাশন না থাকলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। এটা আই থিঙ্ক নট অনলি ডিজাইন, অ্যাজ মানে যে কোনো ক্যারিয়ার পাথে এনথুজিয়াজম শুধু টাকার জন্য যদি চিন্তা করে আগানো হয়, বা ওই যে কি বলে এটাকে ট্রেন্ড হিসেবে মনে করে যদি আগায়, তাহলে হ্যাঁ এটা ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ইন দ্য লং রান আসলে। তো আরেকটা জিনিস যেটা এই যে তামিম ভাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যে অনেকে যে দেখা যায় যে এখন সব জায়গায় গ্রাফিক ডিজাইনিং এর কোর্সে দৌড় দেয়, হ্যাঁ। তো এই যে গ্রাফিক ডিজাইনিং এর কোর্সে দৌড় দেওয়া অ্যান্ড আসলে এই যে একটা ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স বিল্ড করা, এই যে দুইটার মেন্টালিটি
ক্রিয়েট হওয়া বা এই ২ টা জিনিস আমি যদি গ্রাফিক ডিজাইনিং শিখি, ইজ ইট ভেরি ইজি ফর মি যে আমি UI UX করতে পারবো? ইজ ইট সামথিং লাইক দ্যাট? নাকি মানে ইটস মোর লাইক যে আমি কতটা টাইম দিচ্ছি বা আমার ওই প্যাশনের জায়গাটা আছে কিনা, বা ওইগুলোও বাদ দিলাম। লাইক আমি কি সব অ্যাসপেক্টে বাদ দিই, আমি যদি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট দেখি, আমি যদি শুধু গ্রাফিক ডিজাইনিং শিখি, ডাজ ইট বিকাম ইজিয়ার ফর মি টু গো অ্যান্ড লার্ন UI UX? আচ্ছা, এটা হচ্ছে আমি যেটা বলি আরকি, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে যে প্রত্যেকটা জিনিস একটা শুরু করতে হয়। তো এই শুরুটা সবসময় ছোট থেকেই করতে হয়। আমরা কিন্তু চাইলেই কিন্তু শুরুতেই খুব মানে অ্যাপল কোম্পানির বা ইলন মাস্ক হয়ে যেতে পারবো না, তাই না? ইলন মাস্ক হতে হলে কিন্তু আমাদের কোম্পানি খোয়াতে হবে, প্রফিট লস করতে হবে, একদম শেয়ার জিরোতে যেতে হবে। এরপরে কিন্তু ইলন মাস্কের জন্ম। তো ব্যাপারটা কিন্তু এরকমই। তো কেউ চাইলেই দেখা যায় হুট করেই ইউআই ইউএক্স ডিজাইনার হতে পারে না, বা কেউ চাইলে হুট করে প্রোডাক্ট ডিজাইনার হয়ে যেতে পারে না। এই কারণে দরকার হচ্ছে তার একটা স্টার্টিং পয়েন্ট দরকার। তো এই স্টার্টিংটা আমরা বিশেষ করে আমি বলি যে স্টার্টিংটা শুরু হোক গ্রাফিক ডিজাইন থেকে। আর এখানে আমাদের কমিউনিটিতে বেশ কিছু ওয়ার্ড নিয়ে খুব মারামারি হয় যে ও হচ্ছে ইউআই ডিজাইনার, ও হচ্ছে ইউএক্স ডিজাইনার, আর ও হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তার মানে হচ্ছে আমাদের ছোট ভাই। তো এই যে মারামারি, তো এই মারামারির একটা সমাধান নিয়ে কিন্তু আরো প্রায় ৮-১০ বছর আগেই বেশ কিছু আর্টিকেল লিখেছিলাম আমাদের গ্রুপে, যে আসলে গ্রাফিক ডিজাইনের ব্যাপারটা এটা হচ্ছে কাইন্ড অফ ভিজুয়াল ডিজাইন। আমরা যে ভিজুয়াল ডিজাইন বলি, ভিজুয়াল ডিজাইন অল টাইপ অফ ডিজাইন হচ্ছে পার্ট অফ ভিজুয়াল ডিজাইন। এটা 3D ডিজাইন হতে পারে, এটা সফটওয়্যার ডিজাইন হতে পারে, এটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন হতে পারে, এটা স্যাস ডিজাইন হতে পারে, বা এটা প্রোডাক্ট ডিজাইন হতে পারে। যে কোনো ডিজাইনে হচ্ছে ভিজুয়াল ডিজাইনের অন্তর্ভুক্ত। তো গ্রাফিক ডিজাইনটাও সেম। এখন কিন্তু আমরা আমরা বাঙালি বা আমাদের যেই দেশে আর কি, আমরা গ্রাফিক ডিজাইনকে বানিয়ে ফেলছি প্রিন্ট ডিজাইন। তো লোগো ডিজাইন, ফ্লেয়ার, ব্রোশিওর বা এই টাইপের যে ডিজাইনগুলো, আমরা মনে করি এগুলো করাই মানে গ্রাফিক ডিজাইন না। গ্রাফিক্যাল জিনিসগুলো আমার প্রোডাক্টেও দরকার, আমার ইউআইতেও দরকার। আমাদের ইউএক্স এ আমাদের একটা ল আছে, অ্যাস্থেটিক ইউজেবিলিটি ল। তো আমরা যদি অ্যাস্থেটিক্যালি কোনো কিছু সুন্দর করতে চাই, সেখানে কিন্তু আমাদের অনেক ধরনের টার্ম আছে। এর মধ্যে একটা একটা টার্ম কিন্তু আমাদের গ্রাফিক্যাল এমন কিছু ইনপুট দেয়া, যেটা হচ্ছে যার কারণে ইউজারের ইন্টারাকশনটা বাড়বে। যেমন আমাদের বেশ কিছু ল আছে, যেমন হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ডমিনেন্স, বা যেটা হচ্ছে এমফেসিস বলি আর কি, যে আপনার চোখের যে আই পয়েন্টটা কোনো একটা জায়গায় ঠিকভাবে থাকা। যে আমি অনেক সময় হয় কি, আমরা জুমার নামাজ পড়ে যখন বের হই, অনেক ধরনের হ্যান্ডবিল পাই হাতে, কিন্তু আমি এই যে ওই দিনও দেখলাম যে আসলে কোত্থেকে পড়া শুরু করব আমি বুঝি না। তো এটার কারণ হচ্ছে যে এই যে ল গুলো আসলে এখানে ঠিকভাবে মেনটেন থাকে না। তো এই যে ল গুলো, ভিজুয়াল ডিজাইনের ল, এগুলো কিন্তু শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে না, এগুলো কিন্তু আমাদের যে কোনো ধরনের ভিজুয়াল ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের ল গুলো আমাদের প্রয়োগ করতে হয়। আমাদের এগুলো দিয়ে খেয়াল রাখতে হয় যে আসলে যে এগুলো কিভাবে। তো কেউ যদি একজন ইউআই ইউএক্স ডিজাইনার হতে চায়, তো সে যদি ফার্স্টে যদি গ্রাফিক বা প্রিন্ট ডিজাইন বা লোগো ডিজাইন দিয়ে শুরু করে, আমি মনে করি যে এটা একটা তার একটা বেস্ট স্টার্টিং পয়েন্ট আর কি। সে একটা ভালো জিনিস নিয়ে ছোট একটা জিনিস থেকে সে শুরু করেছে, তার মানে হচ্ছে সে এটা ধাপে ধাপে সে একটা সময় সে এটা গ্রো করবে এবং সে বড় পর্যায়ে যাবে। কিন্তু সে যদি শুরুতেই যদি ইউএক্স নিয়ে আগাতে চায়, তাহলে মূলত ইউএক্সটা হচ্ছে কাইন্ড অফ একটা টার্ম আর কি, যেখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করে হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন করে থাকি। তো এটা দিয়ে যদি শুরু করতে চায়, তাহলে সে হচ্ছে মহাসাগরে পড়বে। বিশেষ করে আমি অনেককে দেখি যারা আমার কোর্সে বা আমার এই এখানে যেই মেন্টরশিপে অনেকে শিখতে আসে। তো তারা চায় যে বেশিরভাগই এরকম হয় যে ভাই আমি তো এই ব্যাকগ্রাউন্ডের, আমি চাচ্ছি ইউএক্স শিখতে। তো তখন আবার জিজ্ঞাসা করি যে ভাই আপনার বেসিক স্কিলটা কি আছে? সে বলে ভাই আমি তো কিছুই পারি না। পরে বলি যে ভাই কিছুই যদি না পারেন, তাহলে আসলে আপনার ফার্স্টে যেটা করতে হবে, কিছু আপনার জানতে হবে। এটা হোক টুল হোক, এটা হোক ফটোশপ হোক, বা এটা ইলাস্ট্রেটর হোক, বা এটা ফিগমা হোক, বা যে কোনো একটা টুল আপনাকে জানতে হবে। দেন যেই একটা বেসিক একটা আইডিয়া, কালার, ফন্ট বা এই জাতীয় একটা বেসিক আইডিয়া নিয়ে আপনার আসতে হবে। দেন হচ্ছে আপনি ইউএক্স এর লাইনে আপনি আসতে পারবেন। তো এটাই হচ্ছে সাফওয়ান ভাই, যে আমার একটা স্টার্টিং জোন থাকতে হবে, যে যেখান থেকে আমি স্টার্ট করব। তো এই জোনটা যদি কেউ ছোট থেকেও শুরু করে, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে, সে ইউএক্স ডিজাইনার হতে পারবে। তবে এখানে তার প্যাশন থাকতে হবে, তার বড় হওয়ার ইচ্ছা থাকতে হবে। যদি সে মনে করে যে না আমি আজীবন গ্রাফিক ডিজাইনারই থাকবো, আমি এর থেকে আর বের হব না, তাহলে আসলে তো আর সম্ভব না।
কিন্তু সে যদি মনে করে যে না আমি আসলে লেভেলটা আমি আপগ্রেড করব, আমি আস্তে আস্তে আমার গ্রো করব, তখন আসলে এটা সম্ভব, এটা এটা সে হতে পারবে। তবে তার একটা ভালো গাইডলাইন দরকার। আমরা তো বাংলাদেশে, তো আমরা জানি আসলে বেকারত্বের হারের কারণে নানান জায়গায় আসলে যেই কি বলে আর কি, এই ট্যাবলেট বিক্রি করে আর কি ৩০০ টাকায়। তো এই ৩০০ টাকার এই ট্যাবলেট খেয়ে আর কি অনেকেই আর কি দিশেহারা হয়ে যায়। তো এই এই একটা সমস্যা আর কি, এটা খুব মানে এটা মহামারীর মতো একটা সমস্যা হয়ে গেছে। আমার কাছে তো প্রতিদিন কম করে হলে অনেকগুলো নতুন নতুন ইনস্টিটিউট আমি দেখি, যারা হচ্ছে কোর্স সেল করতেছে ৩০০ টাকায় বা ১২০০ টাকায়, ১০০০ টাকায়। তো এবং তাদের অফার গুলো থাকে, এই যে আজকে আজকে সকালের দিকে দেখলাম ১ লক্ষ টাকা আয় করুন ডিজাইন শিখে। তো আমি চিন্তা করলাম যে কিরে ভাই, আমি এই জিনিসটা আগে পাইলাম না কেরে। তো এরকম এই যে এই ধরনের যে ফ্লো গুলো আছে, এই ট্রেন গুলো আছে, এগুলোতে আসলে গা ভাসানো যাবে না। এগুলো থেকে মুক্ত থাকতে হবে, এবং অমুক বড় ভাই তমুক বড় ভাই সে এই করতেছে সেই করতেছে, এই সারাদিন সেলফি, তার এই এতগুলো মাস্টার কার্ড, এইগুলো সে দিয়ে এই যে এই করে সেই করে এতগুলো ডলার আনে। তো এই যে যে ব্যাপারগুলো, এই ফ্লো থেকে যদি কেউ বের হতে পারে এবং সে যদি একটা ট্র্যাকে থাকতে পারে, একটা ভালো একটা গাইডলাইনে থাকতে পারে, তাহলে তার পক্ষে সে একজন ভালো ডিজাইনার এবং একজন ভালো ইউএক্স ডিজাইনার হওয়া সম্ভব। সাফান ভাই শুনতেছি না আমি। মিউট করা ছিল। আচ্ছা, তো যেটা বলছিলাম যে হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আর হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, দুইটা অ্যাজ আমি মনে করি অ্যাজ এ পার্সন যে দুইটা আসলে কিন্তু প্যারালালি লাগে। বিকজ থিওরিটিক্যাল পার্টটা ইট ক্রিয়েটস আ বেস অ্যান্ড ক্রিয়েটিভিটিটা হেল্পস ইন ব্রিংইং ইনোভেশন টু ডিজাইনস। তো আপনার কি মনে হয় যে current design market, given all the বাংলাদেশ মার্কেট স্পেসিফিকলি, আমি বলবো না যে ডিজাইন মার্কেট বললে আমি ইন্টারন্যাশনালও আমাকে ধরে নিতে হবে, বাট বাংলাদেশ ডিজাইন মার্কেটে যেটা, ডু ইউ থিঙ্ক যে হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসপেক্টটাতে মানুষ ওইভাবে ফোকাস দেয়, বা হচ্ছে ওই জিনিসটাকে ফোকাস করে ডিজাইনের ক্রিয়েটিভিটিটাকে নেওয়ার চেষ্টা করে, নাকি ডু ইউ থিঙ্ক যে না আমাদের কারেন্টলি আপনার দেখা মতো এখন পর্যন্ত আপনি মেজরিটি যে ডিজাইনারদেরকে দেখেন বা তাদের সাথে যে কাজ করে আসছেন, আপনার কি মনে হয় যে তারা থিওরিটিক্যাল পার্সপেক্টিভটাকে ওইভাবে ফোকাস দেয়, নাকি ইটস মোর লাইক যে না সে করে আসছে, সে ইন্টারফেসের সাথে ইজ ওকে অ্যান্ড দে জাস্ট ডু ইট, বাট ওই যে আপনার ইভেন একটা কালার সিলেক্ট করার পিছনেও there are a lot of theories as far as I know. আপনার কাছ থেকে আমি শিখছি যে প্রত্যেকটা কালারের পিছনে there is a story, and I myself যখন ডিজাইন করতাম তখনও প্রত্যেকটা কালারের জন্য এক একটা কেন করছি, কিসের জন্য করব, সেগুলোর পিছনে একটা কারণ থাকতো। তো এই যে থিওরিটিক্যাল নলেজটা, ডু ইউ থিঙ্ক যে কারেন্ট মার্কেটে যেসব ডিজাইনাররা এক্সিস্ট করে তারা এগুলাকে মানে, নাকি হচ্ছে জাস্ট ডিজাইন দরকার হচ্ছে ক্লায়েন্টের, দিয়ে দিলাম একটা, আবার রিভিউ দিচ্ছে, আবার করে দিলাম একটা, সর্ট অফ লাইক দ্যাট? আচ্ছা, এখানে আমি বেশ কয়েকটা একটু স্টোরি দিয়ে শুরু করি। তো অবশ্যই। আমার ছোট্ট ছেলে আর কি, তো ও হচ্ছে এই পোকা প্রেমী আর কি, ছোট ছোট পোকা দেখলে ও এটা হাতে নিবে, এটাকে আদর করবে। তো ওই দিন Wow. একটা প্রজাপতি আসছে বাসায়, তো আমি বলতেছি বাবা ওই যে একটা প্রজাপতি আসে, এটা ধরো। কয় না না এটা ধরবো না। আমি কি কেন ধরবে না, তুমি আদর করো। কয় না না বাবা এটা আদর করবো না, এটা আদর করলে মরে যায়। হ্যাঁ, তো তো এই যে অতিরিক্ত ভালোবাসা, হ্যাঁ, অতিরিক্ত আদরের কারণে এই পোকাটা কিন্তু আসলে টিকে থাকতে পারে না। তো এই ভালোবাসাও যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু এটা ভায়োলেন্সের কারণ হয়ে দাঁড়ায়। ভায়োলেন্সের সংজ্ঞা যদি আমরা দেই, এটা বিভিন্ন অ্যাসপেক্টে বিভিন্ন ভাবে আমরা দিতে পারি। ভায়োলেন্স কিন্তু শুধুমাত্রই যে এটা মারামারি, হানাহানি, কোপাকুপি ব্যাপারটা এরকম না। যেকোনো কিছু ভায়োলেন্স হতে পারে। হ্যাঁ? তো আপনারা আরো একটা দেখবেন যে আমের সিজনে আমরা এটা সবার সাথে পরিচিত। আম মোটামুটি সবারই আমাদের প্রিয় আরকি। তো আমের সিজনে দেখবেন যে যখন কুঁড়ি থাকে, আমের যখন মুকুলটা যখন কুঁড়ি হয়, আমের ছোট আম, ছোট ছোট আম হয়, তখন যদি অতিরিক্ত বৃষ্টি হয়, আমের এই যে ছোট ছোট আমগুলো ঝরে যায়। আবার যদি অতিরিক্ত খরা হয় তাহলেও কিন্তু কি এই ছোট ছোট আমগুলো ঝরে যায়। তো এই থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের পার্টটা মূলত একদম ঠিক এরকম। কেউ যদি চিন্তা করে যে না আসলে প্র্যাকটিক্যালটা আমি শুধু প্র্যাকটিক্যালেই ফোকাস করব, ওই সেও ঝরে যাবে। হ্যাঁ, আবার যদি কেউ যদি চিন্তা করে যে না আমি শুধু থিওরিটিক্যালেই ফোকাস করব, সেও ঝরে যাবে। আসলে আমাদের এখানে যে জিনিসটা দরকার, দুইটা জিনিসের কম্বিনেশন দরকার। কিন্তু এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা পাওয়া যায় না। বিশেষ করে ইন্টারভিউ বোর্ডে আমি অনেক দেখেছি, যখন তাদেরকে থিওরিটিক্যালি কোনো কোয়েশ্চেন করা হয় তারা এগুলোর অ্যান্সার দিতে পারে না। তারা এগুলো হচ্ছে তাদের তাদের যেই করা পূর্ববর্তী যে থিম বা পূর্ববর্তী যে জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে মূলত তারা অ্যান্সার গুলো দিতে চায়, যেটা আসলে
এভাবে যেটা বলি আমরা, তো আমাদের ওই কথা বলতেই হয়, যেটা আমাদের খুব পপুলার একটা কথা, যে ইঞ্জিনিয়ার আর মেকারের মধ্যে যে পার্থক্যটা। হ্যাঁ, তো মেকার যেটা করবে, মেকার হচ্ছে ডিরেকশন ফলো করবে, কমান্ড ফলো করবে, সে কখনো কমান্ড দেওয়ার মতো ক্যাপাবিলিটি তার হবে না। হ্যাঁ, কমান্ড কমান্ড যদি সে দিতেও পারে, কিন্তু প্রবলেম সলভিং এর যে ক্যাপাবিলিটি, এটা তার থাকবে না। এটা কখনোই পসিবল না। কিন্তু ইঞ্জিনিয়ার যিনি, সে যদি প্র্যাকটিক্যালেও সে যদি গ্রো করে, তাহলে সে কমান্ড দিতে পারবে, সে লিডারশিপে যেতে পারবে, সে প্রবলেমগুলো খুব সুন্দরভাবে সলভ করতে পারবে। যেই প্রবলেমগুলো নতুন নতুন যদি কোনো প্রবলেম আসে, আর এই টেকনোলজির যুগে আমাদের প্রবলেমগুলো কিন্তু একটা প্রবলেমের মধ্যে আমরা সীমাবদ্ধ না। একটা সময় দেখা যেত আমাদের কিছু প্রবলেমই আমাদের থাকতো, কিন্তু এই যে নিত্য নতুন সফটওয়্যার আসতেছে, নতুন নতুন প্রোডাক্ট আসতেছে, নতুন নতুন আমাদের ডিজাইনের ট্রেন্ডগুলো আসতেছে, যার কারণে আমার প্রবলেমগুলো একটা জায়গায় সীমাবদ্ধ না। আগে একটা সময় এডুকেটেড পার্সনই শুধু বিভিন্ন ধরনের প্রোডাক্ট এগুলো ব্যবহার করতো, কিন্তু এখন কিন্তু নন এডুকেটেড পার্সনের জন্য কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আমাদের তৈরি করতে হচ্ছে। আর এই নন এডুকেটেড পার্সনের ভিতরে কিন্তু অনেক ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, সবাই কিন্তু এক ধরনের চিন্তা করে না। এডুকেটেড পার্সনের একটা একটা চিন্তা ভাবনা একটা জায়গায় গিয়ে মানে একটা পয়েন্টে গিয়ে চলে যায়, যে একটা একটা জায়গায় গিয়ে সে এটা বুঝবে, কিন্তু নন এডুকেটেড পার্সন যারা, তারা কিন্তু তাদের বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে। তারা হচ্ছে তাদের লাইফ থেকে চিন্তা করবে, তারা তাদের জীবনে যে মানে প্রতিদিন তারা যে ধরনের কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে, অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, প্রবলেমের সম্মুখীন হচ্ছে, তারা ওই পয়েন্ট থেকে, ওই পেইন পয়েন্ট থেকে বা ওই গেইন থেকে তারা হচ্ছে চিন্তা করবে। তো এই চিন্তা যখন করবে, বা এই ধরনের ইউজারের যেই বিহেভিয়ার গুলো যখন আমাদের আসবে, তখন কিন্তু আমাদের এই থিওরিটিক্যাল পার্টগুলো লাগবে। যেমন আমি একটা উদাহরণ দিই, এটা হচ্ছে 2010 সালের কথা। তখন আমি ডিজাইনার না, তো বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার ফলে যাত্রাবাড়িতে আমাদের এই শরীয়তপুরের স্টেশন। তো এখান থেকে চিন্তা করলাম গরম পড়ছে, আখের রস খাই। তো আখের রসে তো আমরা, এটা কমন জিনিস যে এই যে বরফ 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 থাকে। তো গরমের দিনে বরফ কিন্তু আমাদের সবারই ভালো লাগে, মানে অ্যাজ এ ইউজার হিসেবে কিন্তু আমি চাই যে ঠান্ডা কিছু খাই। কিন্তু যারা আছে সবসময়, আমি এক গ্লাস খাইছি, সাথে আর এক গ্লাসও খাইছি। তো আমার পাশে একজন খায় বলতেছে যে, ভাই এই বরফের পানিটা নামই সেইলে হয় না, আপনি আমাকে বরফের পানি ছাড়া একটা দেন। তো এই যে এখানে যে ইউজারের বিহেভিয়ারের যেই যে ডিফারেন্টটা, যে আমি চাচ্ছি বরফের পানি মিক্সড থাক কারণ এটা ঠান্ডা, আর সে চাচ্ছে বরফের পানি ছাড়া খেতে। তো এই যে যে বিহেভিয়ার গুলো, এই যে বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমাদের সামনে বিভিন্ন সময় এসে পড়ে। একই জিনিস, যেটা একটা ইউজার, সেও ইউজার, সে অ্যাকসেপ্ট করতেছে, আরেকজন ইউজার, সেও ইউজার, সে এটা অ্যাকসেপ্ট করতেছে না। এই যে প্রবলেম বিভিন্ন জায়গায় আমাদের এই ধরনের প্রবলেম আমাদের ক্রিয়েট হয়। এটা শুধুমাত্র যে এই যে আখের শরবতের মধ্যে সীমাবদ্ধ না, বরং এটা আমাদের প্রত্যেকটা যেই প্রোডাক্ট বা যখন আমরা কাজ করি, বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হয়। এই প্রবলেমগুলো সলভ করতে হলে অবশ্যই থিওরিটিক্যালি স্ট্রং নলেজ রাখা লাগবে। যদি থিওরিটিক্যাল স্ট্রং নলেজ না রাখে, তাহলে আসলে প্রবলেমগুলো সলভ করা অত্যন্ত জটিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে হচ্ছে থিওরিটিক্যাল পার্টকে আসলে গুরুত্ব দেওয়া হয় না, কারণ আমাদের বাংলাদেশে একাডেমিক্যালি ইউএক্স ডিজাইনের এখনো পর্যন্ত কোনো ধরনের অনার্স নাই। ইউজার হবে 2 বছরের ডিপ্লোমা রয়েছে, কিন্তু এছাড়া বাংলাদেশে এখনো কোনো ধরনের ইউনিভার্সিটি বলি, প্রাইভেট ইউনিভার্সিটি বলি, ইউএক্স এর উপরে কোনো অনার্স বা মাস্টার্স এখনো নাই। এমনকি আমিও বেশ কিছু বিষয় কয়েকদিন আগে খুঁজছি, কিন্তু আসলে কোথাও এই বিষয়গুলো পাইনি। তো এগুলোর জন্য কি করতে হয়, যারা মোটামুটি অনেকেই আছে যারা ইন্ডিয়া থেকে হচ্ছে এই বিষয়ের উপরে অনার্স বা মাস্টার্স করে আসে। তো বাংলাদেশে এই মানে একাডেমিক্যালি কোনো ধরনের সিলেবাস আমাদের না থাকার কারণে আমরা আসলে জানি না যে আমাদের আসলে কিভাবে আগাতে হবে। তো এই কারণে হচ্ছে যারা একটু প্র্যাকটিক্যালি ভালো, তারা তো আসলে থিওরিটিক্যাল পড়ে নাই, বা কোনোদিন এই লেভেলের ভার্সিটিতে গুলো বা একাডেমিক সিলেবাস তারা কোনোদিন দেখেনি। যার কারণে তারা ভাবে যে তারা যেভাবে ফটোশপ শিখে তারা ডিজাইন শিখেছে, তো তাদের ছাত্রদেরও ওইভাবে শিখাতে হবে। তো এই কারণে হচ্ছে তারা হচ্ছে এই প্র্যাকটিক্যালি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট গুলো প্র্যাকটিক্যালি ফোকাসিং করে, থিওরিটিক্যালি ফোকাসিং করে না। যার কারণে দেখবেন বাংলাদেশে অনেক ডিজাইনার যারা এখানে আসতেছে, যাচ্ছে, ভালো করতে পারতেছে না, তারা ঝরে যাচ্ছে। কারণ ডে বাই ডে আমাদের টেকনোলজি আপডেট হচ্ছে, আমাদের প্রবলেমগুলো আপডেট হচ্ছে, কিন্তু এই প্রবলেমগুলো সলভ করার মতো যে ক্যাপাবিলিটি আমাদের মধ্যে নাই। আমাদের এই নিউ জেনারেশনের মধ্যে এই ক্যাপাবিলিটিগুলো থাকছে না, যার কারণে তারা ঝরে যাচ্ছে। অথবা দীর্ঘ একটা সময় দেখা যায় 3 বছর 4 বছর চাকরিতে থাকার পরেও তার স্যালারি গ্রো করতেছে না। কেন? কারণ সে একই ধাঁচের ডিজাইন করে, যার কারণে ম্যানেজমেন্ট আসলে তার যেই কি বলে এটাকে, ইভালুশন নাই তার মধ্যে। ইভালুশন না থাকার কারণে
তার স্যালারি গ্রো করতেছে না, কিন্তু ডে বাই ডে আমাদের যে কস্টিংটা বাড়তেছে, যে লিভিং কস্ট বা এই টোটাল যে ব্যাপারগুলো কিন্তু আমাদের বাড়তেছে, বাড়ার কারণে এই সেক্টরে কিন্তু মানুষ আসলে থাকতেছে না। এবং আমি সবসময় বলি ইউআই ইউএক্স এর যেই প্ল্যাটফর্মটা বাংলাদেশ, এটা এখনো ফাঁকা। এবং আমার যে স্টুডেন্টরা আছে ওদেরকে সবসময় বলি যে এই সেক্টরটা এখনো ফাঁকা। যদি আপনি প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি যদি আপনি ভালো করতে পারেন এবং লেগে থাকতে পারেন, তাহলে এই সেক্টরটা নেক্সট বাংলাদেশ আপনার জন্য। তো এখানে আমরা আরেকটু এখন কর্পোরেট সাইডটাতে ঢোকার চেষ্টা করি। এখন আমরা এতক্ষণ তো আমরা অনেক ডিজাইন নিয়ে আলোচনা করলাম, ডিজাইনাররা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কিভাবে অ্যাসপেক্টে থাকে সেগুলো চিন্তা করলাম। বাট ইন দ্য লং রান দেখেন যে অনেকে আছে যে ফার্স্টে এটা দিয়ে শুরু করি যে অনেকে দেখা যায় যে ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করা শুরু করে, and then দেখা যায় যে at a certain point of time they want to switch to a corporate environment. আবার অনেকে আছে যে কর্পোরেট এনভায়রনমেন্টের থেকে ফ্রিল্যান্সিং এ চলে যেতে চায়, বিকজ দে ফিল যে না ঠিক আছে আমি একা যে টাকা পাচ্ছি এটা তো আমারই থাকতেছে, তো আমার কোম্পানিকে এরকম আমি 9টা 6টা কাজ করতেছি, এতটা টাইম আমি যদি আমার ডিজাইনের পিছনে বাসায় বসে ফ্রিল্যান্সিং এ দেয় আমার আরো বেশি টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, সো এই এগুলা কিন্তু সব স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট গুলা মানে এটা স্টেটমেন্ট গুলো কতটা সত্যি আসলে, কারণ এখন গিভেন কারেন্ট ডিজাইন মার্কেট, আমি যদি ফ্রিল্যান্সিং করি, আমি যদি এরকম ধরে 9টা 6টা 9 ঘন্টা আমি যদি হচ্ছে শুধু এই ফ্রিল্যান্সিং এর কাজের পিছনেই দেই, ইজ ইট এরকম যে আমি অ্যাকচুয়ালি কর্পোরেটে যে টাকা একটা ডিজাইনার ইনকাম করে সেটা থেকে বেশি ফ্রিল্যান্সিং এ করতে পারবে? আর দ্যাটস কোয়েশ্চেন 1। আর কোয়েশ্চেন 2 হচ্ছে যে ইভেন দো সে একটা মানুষ এই ফ্রিল্যান্সিং এর থ্রুতে যে ক্লায়েন্ট পাচ্ছে, সে 9 ঘন্টা টাইম দিয়ে সে করলো, কিন্তু এখানের যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা কি অ্যাকচুয়ালি ওই ডিজাইনারকে প্রবলেম সলভিং স্কিলের দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারে, নাকি ওইটা কর্পোরেট এনভায়রনমেন্টে পাওয়াটা সম্ভব বেশি? দুইটা আচ্ছা, কোয়েশ্চেন। দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর যেই এক্সপিরিয়েন্সটা এটা কর্পোরেট লেভেলে প্রবলেম সলভিং এর দিকে নিয়ে যেতে পারে কিনা। রাইট। আর 1 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে আমি 9 ঘন্টা বেশি ইনকামের ব্যাপারটা। রাইট, বেশি ইনকামের ব্যাপারটা। তো এখানে আসলে এই জিনিসটা আসলে মানে একটু ভ্যারি করে আর কি, পার্সনের উপরে ভ্যারি করে। আবার এটা অনেকটা আমি বলবো যে এটা অনেকটা লাকের উপরও ভ্যারি করে, যে আমরা আসলে মানে কিভাবে আগাচ্ছি বা আমার আমি আসলে এটা পারবো কিনা। তো বেশি ইনকামের ব্যাপারে আমি যেটা বলবো যে ফ্রিল্যান্সিং করে বেশি ইনকাম করা যায়, তবে ফ্রিল্যান্সিং করে আমাদের আবার বেশ কিছু দেখা যায় ইয়ারলি বেশ গ্যাপ আছে, যেমন হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টাতে কিন্তু আমাদের দেখা যায় যাদের পার্মানেন্ট ক্লায়েন্ট থাকে না, তাদের এই সময়টাতে হচ্ছে কাজ কম থাকে। তো যার কারণে ওই 8 মাস যেই কাজ করে, যেই গ্রোটা করে, এই 4 মাসে আবার ওটা ডাউন হয়। এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম। তো এই যে আপ অ্যান্ড ডাউনের কারণে একটা সময় আসলে মানসিক অবস্থা খুব একটা ভালো থাকে না। তো এই কারণে আপনি দেখবেন যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে যতই চিল্লাচিল্লি হোক না কেন, কিন্তু দিন শেষে এটার রেশিওটা খুবই কম, যে ফ্রিল্যান্সিং করে একটা জায়গা থেকে মানুষ মানে এটা লং টার্ম এখানে আছে এরকম এই রেশিওটা বাংলাদেশে এখনো কম। হ্যাঁ, এটার কারণ কিন্তু ওই যে এর আগে যে আমি বললাম যে নলেজের একটা ব্যাপার আছে বা প্র্যাকটিক্যালের যে ব্যাপারটা, এটাও কিন্তু এখানে আমাদের এটা ভ্যারি করে আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের যেই কোম্পানিগুলো, এগুলো সাধারণত ডিজাইনারদের বা যারা নতুন আছে তাদেরকে আসলে স্যালারি একদমই দিতে চায় না। তারা ভাবে যে ডিজাইনার কি দরকার, ডেভেলপাররাই তো সবকিছু করতে পারে। তো ডেভেলপাররা আবার আমাদের যে বাংলাদেশের ডেভেলপাররা তারাও একদম সুপার ট্যালেন্টেড, কারণ তারা যখন ভার্সিটিতে সিএসসি পড়ে তখন তারা স্যারেরাই তাদেরকে আবার ঢুকে যে তোমরা সিএসসি পড়ুয়া স্টুডেন্ট, তোমরা তাদের ভ্যালু জানো, তোমরা তোমাদের ভ্যালুটা তো জানো না যে তোমাদের ভ্যালু কত। তো ব্যাপারটা হচ্ছে এই যে বর্তমান বাংলাদেশে সিএসসি আর বিবিএ মানে কাকের সংখ্যার চেয়ে খুব বেশি হয়ে গেছে। আমি আসলে না না, আমি আমি পচানি দিচ্ছি না। তো এটা আসলে আমাদের কমন একটা জিনিস আর কি। ডেভেলপাররা ডিজাইনারদেরকে পচায়, ডিজাইনারদেরকে ডেভেলপারদের পচায়, কিন্তু আমি আসলে পচানির দিকে যাচ্ছি না। কিন্তু যদি আমরা এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, ডিজাইনের হিসাবে তো ডিজাইন অনার্সের ব্যাকগ্রাউন্ড বাংলাদেশে এখনো নাই, কিন্তু সিএসসি অনেক আছে। তো তাদের যেই ব্যাপারটা, আমাদের বাংলাদেশে যে সিএসসির যেই সিলেবাসে
এখানে আসলে ডিজাইন রিলেটেড তেমন কিছু থাকে না। এবং ইউএক্স রিলেটেড তো কিছু ডিজাইনের যে অনার্স বাংলাদেশে যে কয়েক জায়গায় আছে, ড্যাফোডিল বা শান্তা মারিয়াম বা ব্র্যাক বা এই জাতীয় যেই সকল জায়গায় ডিজাইন নিয়ে অনার্স মাস্টার্স আছে, তাদের সেখানেও কিন্তু ইউএক্স নিয়ে এখনো কিন্তু সিলেবাস নাই। এবং এটা খুবই হতাশাজনক যে তারা শুধু যেই আগের যেই মানে বলতে গেলে আমি বলবো যে মাদ্দাতার আমলের যেই আমাদের যেই ট্রেন্ডগুলো ছিল আর কি, হ্যাঁ, তো এই ট্রেন্ড নিয়ে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো এখনো বসে আছে। তাদের যে অনার্সের মধ্যে এখনো প্রোডাক্ট ডিজাইন রিলেটেড কোনো কন্টেন্ট নাই, ইউএক্স ডিজাইন রিলেটেড কোনো কন্টেন্ট নাই, প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কোনো কন্টেন্ট নাই। এবং এগুলোর কারণে হয় কি, অনার্স করে বের হচ্ছে কিন্তু বের হয়ে এই ডিজাইন নিয়ে অনার্স করেও কিন্তু একটা সময় হতাশায় ভুগতেছে। এবং আপনি চিন্তা করতে পারবেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ডিজাইনে অনার্স করার পরে যেই টাকা সে খরচ করে, যখন সে জব লাইনে আসে তখন তার বেতন হচ্ছে 30,000 টাকা। তো এই জিনিসটা কিন্তু খুবই হতাশাজনক, যার কারণে আসলে এই যে যারা ডিজাইনে অনার্স করে তারা বেশিরভাগই ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকে যায়, না আমরা ফ্রিল্যান্সিং করব। এবং ফ্রিল্যান্সিংটা হচ্ছে যখন সে তার এডুকেশনের পাশাপাশি সে ফ্রিল্যান্সিং এ যাচ্ছে, তার স্কিলটা কিন্তু গ্রো করতেছে। কারণ তার এই পড়াশোনার সাথে সে ফ্রিল্যান্সিং করতেছে বা রিমোট জব করতেছে বা সে নিজে কিছু প্রোডাক্ট ডিজাইন করে সেল করতেছে। এই সেলিং এর কারণে তার স্কিলটা সে নিজে নিজে এটা গ্রো করতেছে। এবং এটা আমি অনেকে চিনি যারা এই মানে অনার্সের পাশাপাশি যখন নিজেরা ফ্রিল্যান্সিং করেছে এবং রিমোট জবের মাধ্যমে এরা করেছে, এবং তারা কিন্তু আফটার তাদের গ্রাজুয়েশন কিন্তু তারা এখন খুবই ভালো আছে। তো কিন্তু আবার অনেককেই চিনি যারা শুধুমাত্রই কোর্স করেছে, তারা যে ডিজাইনটা হচ্ছে ভ্যালুয়েবল এটাই জানে, কিন্তু এই কারণে তারা অনার্স শেষ করছে কিন্তু আসলে তারা জব মার্কেটে খুব বেশি ভালো করতে পারতেছে না। এটার কারণ হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল যেই নলেজটা দরকার ছিল বা প্র্যাকটিক্যাল যেই অভিজ্ঞতাটা দরকার ছিল, এটা তাদের অ্যাচিভটা হয়নি। তো আমি বলবো হচ্ছে বেশি ইনকামের ব্যাপারটা হচ্ছে ফ্রিল্যান্সিং হোক বা আমাদের জব মার্কেটেই হোক না কেন, যদি কারো স্কিল থাকে, যদি কেউ মানে প্রপার এডুকেটেড হয় এই ডিজাইন লাইনে, তাহলে সে যেখানে যাবে সেখানে বেশি ইনকাম সম্ভব। আর দ্বিতীয় নাম্বার কোয়েশ্চন হচ্ছে প্রবলেম সলভিংটা, যে ফ্রিল্যান্সিং করে আসলে এই জব মার্কেটে বা জব সেক্টরে প্রবলেম সলভিং করা সম্ভব। হ্যাঁ, এটা অবভিয়াসলি সম্ভব। যেমন আমি হচ্ছে প্রায় 10 বছর ফ্রিল্যান্সার ছিলাম, এখনো ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং বলতে এখন হচ্ছে প্রোডাক্টের কাজ করি আর কি, এটা পার্সোনালি। আর পাশাপাশি এখন জব করতেছি। তো জব করার মেইন রিজনটা হচ্ছে জবের যে ব্যাপারটা আর কি, এটা হচ্ছে পার্মানেন্টের একটা বিষয় আছে। এখানে আরো অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে যেটা কিন্তু অ্যাজ এ মানে যখন ফ্রিল্যান্সার ছিলাম তখন এটা পেতাম না। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন আফটার আমার যে অনলাইনের কাজের পাশাপাশি যে জবটা, যেটা হচ্ছে আমার স্কিলকে গ্রো করতেছে, আমার এই যে পাবলিক যে ফাংশনগুলো, পাবলিক যে অ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা বা টিম লিডের যে ব্যাপারটা, এটা কিন্তু গ্রো করতেছে, যেটা কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যখন একা একা কাজ করেছি তখন কিন্তু এই গ্রোথনেসটা এটা কিন্তু পসিবল ছিল না। তো সব মিলিয়ে আমি বলবো যে যদি রিমোট জব, ফ্রিল্যান্সিং এর থেকে রিমোট জবটা বেস্ট। হ্যাঁ, এবং যদি জব মার্কেটে যদি কেউ ভালো করতে পারে, তাহলে বলবো যে ফ্রিল্যান্সিং থেকেও ইনকাম বেশি করা সম্ভব, তবে এটা ভ্যারি করে আপনার স্কিলের উপরে। রিফাতুল ইসলাম সাদিদ ভাই একটা সাজেশন চাচ্ছিলেন। উনি বলছেন যে ইন্ডিভিজুয়াল ডিজাইন করা ইজি, একটা টিমের সাথে কোল্যাব করে ডিজাইন করা তুলনামূলক টাফ। এইটা সম্পর্কে আপনার একটু আমি একটু কোয়েশ্চনটা আমি একটু বুঝতে যাচ্ছি। উনি কোয়েশ্চেন না, ইটস মোর লাইক একটা সাজেশন টাইপের চাচ্ছে যে আসলে আমরা এই প্রসঙ্গেই ছিলাম, ওই প্রসঙ্গ ক্রমেই আপনাকে বলছি যে ইন্ডিভিজুয়ালি ডিজাইন করা ইজি, একটা টিমের সাথে কোল্যাব করে ডিজাইন করা তুলনামূলক টাফ। এই যে হোল অ্যাসপেক্টটা। আচ্ছা, এখানেই মূলত হচ্ছে আমি যেটা বলবো যে এখানেই হচ্ছে লিডারশিপের স্কিলটা গ্রো করে। যে আপনি একা একা খুব ভালো করতেছেন, কিন্তু যখন আপনি টিমের সাথে যাচ্ছেন তখন ওই যে বলে না যে উলুবনে বিড়াল রাজা আর কি, কি যেন একটা প্রবাদ আছে। তো ব্যাপারটা হচ্ছে একা একা আপনি যেটা করতেছেন, এটা কিন্তু অলওয়েজ আপনি চিন্তা করবেন যে আপনিই বেস্ট বা আপনার যে থিঙ্কিংটা এটা আপনি ঢেলে দিচ্ছেন। কিন্তু মাইন্ডসেট যখন আপনি টিম ওয়াইজ কাজ করতেছেন, তখন কিন্তু এখানে যে সাজেশনগুলো আছে এইগুলো আপনার নিয়ে কাজ করতে হবে। তো এই সাজেশনগুলো নিতে হলে দেখা যায় কি যে অনেক সময় হচ্ছে
ট্র্যাকটা ঠিক থাকে না, বা আপনি অনেক সময় ট্র্যাকে থাকা যায় না। তো এই যে সবার সাথে যে কোলাবোরেশন করে কাজ করাটা এবং মিলেমিশে কাজ করাটা, এটা হচ্ছে লিডারশিপ স্কিলের উপরে ভ্যারি করে। যে লিডার যত ভালো, তার কাজের কোয়ালিটিটাও অত সুন্দরভাবে সে সলভ করতে পারবে আর কি। এটাই। আমরা এই কর্পোরেট অ্যাসপেক্টে যেহেতু আছি, তামিদ ভাইয়ের খুব কিছু জিনিস আছে যেগুলো অনেক কমপ্লিকেশনস। এই যে রিমোট জবের কথা বলছেন, হ্যাঁ, তো আপনি টেকনোনেক্সটে কাজ করেছেন, টেকনোনেক্সটে আমিও কাজ করছি। তো ওখানে কিন্তু দ্য হোল ডিজাইনারের কোনো রিমোটলি কাজ করাটা ওয়াজ নট দ্যাট সামথিং যেটা তারা সাজেস্ট করতো না। আমার মনে হয় যে দেয়ার আর লট অফ কোম্পানি যারা সেটা করে না, বাট আপনি কিন্তু কারেন্টলি সেটা পাচ্ছেন, হ্যাঁ, রিমোটলি জব করা বা রিমোটলি কাজ করার যে অ্যাসপেক্টটা। তো এই যে রিমোটলি কাজ করার যে অ্যাসপেক্ট, এটা কি আপনাকে কোনোভাবে ডাজ ইট, মানে হাউ ডাজ ইট হেল্প আসলে? বিকজ এটা কি অ্যাকচুয়ালি হেল্প করে, নাকি ডাজ ইট অলসো মেক ইট ডিফিকাল্ট? কারণ কি আপনি রিমোটলি কাজ করলে পুরো টিমকে হ্যান্ডেল করা, দ্যাট বিকামস ডিফিকাল্ট। এটা বাংলাদেশি মানুষের মেন্টালিটি এরকমই যে ভাই সামনে অফিসে না এসে কাজ করলে আপনি হ্যান্ডেল করবেন কেমনে, টিম হ্যান্ডেল করবেন কেমনে। দিস ইজ আ ভেরি ভেরি কমন একটা জিনিস যেটা বাংলাদেশি মেন্টালিটি, ম্যানেজমেন্ট মেন্টালিটি আর কি। তো এটা আপনার কি মনে হয় যে এটা কি অ্যাকচুয়ালি দিস ইজ ট্রু, যে না অন স্পট অন সাইটে কাজ করে ইটস ইজিয়ার টু হ্যান্ডেল এভরিথিং, আর রিমোটে এটা সম্ভব না, নাকি রিমোটে ইটস বেটার এন্ড অন সাইট ইটস ব্যাড? হোয়াট ইজ ইট? এখানে একটা ব্যাপার হচ্ছে, মোস্টলি ডিজাইন অ্যাসপেক্ট, বিকজ আমি ইউএস এর স্টুডিওদের সাথে কাজ করছি, আমি বাংলাদেশে বসে ইউএস এর স্টুডিওর সাথে কাজ করছি। আই সাপোর্ট দি আদার ওয়ে। আমি মনে করি যে রিমোটলি বসে করা সম্ভব ইফ ইউ হ্যাভ দি রাইট টুলস এন্ড এভরিথিং। সো ইটস অল অ্যাবাউট দ্য লিডারশিপ। বাট আপনার অ্যাসপেক্ট, অ্যাজ আপনি ইন্ডাস্ট্রিতে আরো এক্সপিরিয়েন্স বেশি, সো এই জন্য আপনার কাছে এই জিনিসটা জিজ্ঞেস করছি। আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে এই ট্রেনটা অনেক কোম্পানিতে আছে, তবে আমি যখন টেকনোলজিতে জব করেছি আর কি, টেকনোনেক্সটটা আমি ইকবাল ভাইয়ের মতোই বলবো যে এখানে আসলে লার্নিং এর হিউজ একটা অপরচুনিটি ছিল। এটার আসলে লার্নিং এর যদি বলতে চাই তাহলে এখানে অনেক কিছু লার্নিং এর আমার অনেক বিষয় ছিল। কিন্তু যদি অর্গানাইজেশনের কথা বলতে চাই, তো বিভিন্ন ধরনের যেটা হচ্ছে আমাদের ডিজাইন টিমের যেই প্রত্যেকটা মানে শ্রেণী, আমরা উদাহরণ দিই, আগে একটা উদাহরণ দিয়ে নিই। এটা হচ্ছে হরিণকে যদি আপনি বাঘকে যদি কন্ট্রোল করতে বলেন যে তুই এটাকে কন্ট্রোল কর, আপনি কিন্তু পরের দিন কিন্তু হরিণ আর খুঁজে পাবেন না। হ্যাঁ, তো এরকম আবার হচ্ছে শেয়াল সবসময় চায় যে মুরগির স্বাধীনতা হোক। তো এই যে ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু আমাদের এই বাংলাদেশের কোম্পানিতে এরকমই হয় যে ডিজাইনারদের, ওই যে বললাম যে বেশিরভাগই হচ্ছে ডিজাইনের উপর অনার্স নাই, কিন্তু সিএসসির উপর অনার্স আছে, যার কারণে সিএসসি পড়ুয়ারা সব জায়গায় গিয়ে ডিজাইনারদের উপর একটা প্রভাব খাটাতে চায়। হ্যাঁ, তারা হচ্ছে অল ইন অন, তারা সবকিছু জানে। তো যার কারণে আমাদের বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে ডিজাইন ডিপার্টমেন্ট থাকলেও তাদের যেই অথরিটিটা, অর্থাৎ তারা নিজেরা হচ্ছে একটা ডিসিশন নিবে, ডিসিশন মেক করবে, তাদের মতো করে তারা কাজ করবে। এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশে নাই। এবং ইভেন আমি যখন টেকনোলজিতে কাজ করছি, এই জিনিসগুলো আমি খুব বাজেভাবে ফেস করছি। যে মানে আমি চাইলে একটা ডিসিশন নিতে পারতেছি না। তো অনেক সময় হচ্ছে দেখা যায় আমরা একটা প্রোডাক্টের কাজ করতেছি, সাপোজ যেমন ট্রাভেলার যখন কাজ করতেছি, তো ট্রাভেলে সাধারণত আমরা যেটা জানি যে ট্রাভেলটা হচ্ছে মানুষ রিল্যাক্সের জন্য ট্রাভেল করে। এটা হচ্ছে এই যে ট্রাভেলের যেই বিভিন্ন স্পট গুলো থাকে, এগুলোর যদি আমরা কালারের কথা চিন্তা করি, তাহলে যেই কালারটা আমাদের যায়, কিন্তু এখানেও কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় বাধার সম্মুখীন হয়েছি যে আসলে যে এটা নেওয়া যাবে না, এটা করা লাগবে। তো এই যে ব্যাপারগুলো, এটা মূলত আমাদের ডিজাইনারদের হচ্ছে একটা যেই স্বাধীনতা দরকার, এটা না পাওয়ার কারণে মূলত এটা হতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা এখন আকিজে আমি পাচ্ছি যে মানে যে ইচ্ছাধীন আর কি, আমি চাইলে বাসায় বসে অফিস করতেছি, চাইলে আমি অফিসে যাচ্ছি, এটা স্বাধীনতা আমাকে প্রথম দিন থেকেই আমাকে দেয়া হয়েছে। তো এটাতে যেটা হচ্ছে, তো যে আগে হচ্ছে অফিসে যদি যাই, তাহলে হচ্ছে আমাদের কলিগদের সাথে গল্পগুজব করে, চা খেয়ে, কফি খেয়ে, একটু হাঁটাহাঁটি করে অনেক সময় নষ্ট হয়। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন বাসায় অন টাইম, মানে সব সময় হচ্ছে পিসিতে থাকি, যে মানে কখন কোন কাজটা দরকার হচ্ছে এটা যেন দেই, কারণ অফিস আমাকে ফ্যাসিলিটি দিচ্ছে। মানে অ্যাজ এ আমার ইথিক্সটা হচ্ছে আমি অফিসকে আমার সর্বোচ্চটা দিব। তো এই চিন্তাটা কিন্তু এখন কাজ করে। কিন্তু আগে যেটা হতো,
যে টেকনোনেক্সটে কিন্তু এই ধরনের কোনো ধরনের মানে কোনো ধরনের সুযোগ নাই যে হোম অফিস করবেন। এটা টোটালি বাদ দেওয়া হয়েছে। তো যার কারণে যে একজন ডিজাইনার হিসেবে যে সারাদিন জার্নি করে পরের দিন গিয়ে আবার এটাকে আমি একটা যে বেটার ইনপুটটা এটা দেয়াটা আসলে এটা কিন্তু টাফ। হ্যাঁ, তো যার কারণে এই ধরনের ফ্যাসিলিটিস প্রত্যেকটা কোম্পানিতে আসলে চালু করা উচিত। তো আপনি যদি আপনার এমপ্লয়িকে সুযোগ দেন, আপনার এমপ্লয়ি আপনাকে সর্বোচ্চ বেস্টটা দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে ডিজাইনারদের একটা স্বাধীনতা দরকার সব জায়গায়। এটা আমি সেই শুরু থেকেই বলে আসতেছি। বাংলাদেশে এটা নাই। যার কারণে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো ফল করে অনলি ফর গুড ডিজাইনার। যে তারা এই যে মানে গুড ডিজাইনার পায় না এই কারণে যে তারা সুযোগটা দেয় না। হ্যাঁ? তো যদি আপনি ডিজাইনারদেরকে সুযোগ দেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জিনিসে যেটা হচ্ছে আমরা ডিজাইন নিয়ে পড়াশোনা করি, সারাদিন ডিজাইন নিয়েই থাকি। আমরা জানি যে হিউম্যান বিহেভিয়ারটা কি, কিন্তু আমার পূর্বের কোম্পানিতে অলওয়েজ এখানে বাধাপ্রাপ্ত হয়েছি। যেটা হচ্ছে আমি দেখতেছি যে না কোনোভাবেই এখানে হয়তো কালার পার্সপেক্টিভে যদি চিন্তা করি যে দেখতেছি না ট্রাভেলে হচ্ছে আমার এখানে ব্লু কালার দেওয়া লাগবে, কিন্তু তারা বলতেছে আপনি এখানে রেড দেন। হ্যাঁ, তো আমরা মাঝে মাঝে আর কি দুষ্টামিও করতাম যে আসলে টেকনো নেক্সট না হয় এটা টেকনো রেড হলে ভালো হতো। তো যাই হোক, তো এই যেই ব্যাপারগুলো আর কি, তো রেড কালার বা যে ডিজাইনারদের স্বাধীনতা এটা সব জায়গায় দরকার। এটা না হলে আসলে খুব ভালো কিছু করা সম্ভব না, বা এটা কোম্পানিগুলো আসলে গ্রো করা সম্ভব না। এবং ইভেন একটা প্রোডাক্ট যখন আপনার লাইভে যাবে, এই লাইভে গিয়েও আসলে খুব ভালো কিছু করা পসিবল না যদি ডিজাইনারদের প্রপার স্বাধীনতা না থাকে। রাইট। সো এই অ্যাসপেক্টটা থেকে একটু আসি যে এই যে এই টেক কোম্পানি একটা ট্যাগ, দ্যাটস আ ট্যাগ, রাইট? ডিজাইনাররা কিন্তু মাল্টিপল অ্যাসপেক্টসে লাগছে, মানে দের আর ডিফারেন্ট কোম্পানিজ ফর ডিফারেন্ট সর্ট অফ ডিজাইনার্স ইজ রিকোয়ার্ড। আমি ওভারঅল ডিজাইনারের কথা বলছি, নট অনলি ইউআই ইউএক্স। দ্য ফ্যাক্ট যে হচ্ছে টেক কোম্পানিতে একরকম থাকে, দেখা যায় এফএমসিজিতেও কিন্তু ব্র্যান্ডিং টিম বা কি বলে হচ্ছে ভিজুয়ালাইজেশন টিম থাকে। সো এরকম কিন্তু এক একটা ইন্ডাস্ট্রিতে দের আর ডিজাইনার্স অল ওভার, ইন এভরি সিঙ্গেল ইন্ডাস্ট্রি ডিজাইনার লাগে। তো আমার কাছে আপনার এই কোয়েশ্চেনটা এরকম যে ডু ইউ থিঙ্ক যে হচ্ছে একটা ডিজাইনারের গ্রোথ অ্যাসপেক্টটা ইজ মোর in branding sector or is it more in like হচ্ছে tech industry? Because although the designers are different, ওখানে more of graphic designer দেরকে একটু বেশি approach করা হয় or something, tech it's more like UI UX person is more important than a graphic designer. So আপনার কি মনে হয় যে as a designer যে to actually grow এক জায়গায় stuck না থেকে তার অ্যাকচুয়ালি ক্যারিয়ারে সে গ্রোথটা ইনক্রিজ করার জন্য which industry is much more important? যে আমি টেক ইন্ডাস্ট্রিতে থাকবো নাকি আমি শুড আই মুভ, আমি স্কিলগুলোকে এভাবে এনহ্যান্স করে আমি অন্য আরেকটা ইন্ডাস্ট্রিতে যাব? what should be the goal of a person generally? আচ্ছা সাফান ভাই, কোশ্চেনটা একটু আরেকবার স্পেসিফিক ভাবে বলবেন, একটু আচ্ছা, স্পেসিফিক কোয়েশ্চেনটা এরকম যে আসলে আমি অ্যাজ এ ডিজাইনার কোন ইন্ডাস্ট্রিতে ফোকাস করব, মানে কোন ইন্ডাস্ট্রিতে আচ্ছা ঢোকার, আমি যদি কর্পোরেটে ঢুকি তাহলে আসলে কোন ধরনের ইন্ডাস্ট্রির মধ্যে আমি ফোকাস করব যাওয়ার জন্য, যে যেটাতে আমার ক্যারিয়ার ডেভেলপ হবে বা আমি অ্যাকচুয়ালি শিখতে পারবো, বা মানে আমার স্কিলটা ওই ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিয়েটিভিটি গুলো এনহ্যান্স হবে। আচ্ছা, এটা মূলত সাফান ভাই এটা একটা গুড একটা কোয়েশ্চন। তো এটাও আসলে ভ্যারি করে আর কি। এটা বিভিন্ন সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে যে আসলে আমি কোথায় যাব বা কোথায় আমার লার্নিং সেশনটা বা লার্নিং পয়েন্টটা বা লার্নিং জোনটা আমার খুব ভালোভাবে থাকতে পারে। এটা আসলে বিভিন্ন জিনিসের উপরে ভ্যারি করে। যেমন হচ্ছে যেই যারা নতুন আর কি, তো নতুনদের হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাক থাকে। যেমন তাদের হচ্ছে নলেজের কিছু ল্যাক থাকে, প্লাস হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সের বা কাজের প্র্যাকটিক্যাল যে কাজ আছে এই কাজের বেশ কিছু হচ্ছে ল্যাক থাকে। তো এই ল্যাকিংসের কারণে নতুনরা হচ্ছে যদি একটা প্রোডাক্ট কোম্পানিতে যায়, যে অ্যাজ এ নতুন ডিজাইন হিসেবে সে যদি প্রোডাক্ট রিলেটেড যেমন লাইক পাঠাও, তারপরে হচ্ছে যাত্রী বা প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে বা গোজায়ান বা অনলি একটা প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, এই ধরনের প্রোডাক্ট রিলেটেড যদি কোম্পানিতে যদি নতুনরা যায় সেখানে মূলত
তার এই যে নলেজটা গ্রো করা এবং হচ্ছে প্র্যাকটিক্যালের যেই অভ্যাসটা, যে আমি প্র্যাকটিক্যালি অর্থাৎ ভিজুয়ালি ডিজাইনটা সুন্দর করার এই স্কোপটা বা এই সুযোগটা তার কম থাকে। কারণ প্রোডাক্ট ডিজাইনে যেটা হয়, অলরেডি তাদের যদি ডেভেলপ থাকে, তার একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, যার কারণে নতুনদের আসলে ওখানে ভিজুয়ালি যে ভালো করার যে স্কোপটা এটা কম থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ যদি এক্সপিরিয়েন্সড হয়, যে সে তার কাজের এক্সপিরিয়েন্স আছে, সে অনেক বছর যাবত কাজ করতেছে, সেক্ষেত্রে সে যদি একটা প্রোডাক্ট কোম্পানি থাকে, সেখানে প্রোডাক্ট কোম্পানিও তার দ্বারা বেনিফিটেড হবে, সেও প্রোডাক্ট কোম্পানিতে বেনিফিটেড হবে, কারণ তার যেই ক্রিয়েটিভিটিটা বা তার যে চিন্তা শক্তি সে সেটা টোটালি প্রোডাক্ট কোম্পানিতে দিতে পারবে। তো যার কারণে প্রোডাক্ট কোম্পানিও এখানে বেনিফিটেড হবে, তার কাজের প্রেশার কম থাকবে, যার কারণে সে যেই প্রবলেম সলভিং গুলো খুব ভালোভাবে সে করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে নতুনরা যদি হচ্ছে এজেন্সি টাইপের কোনো কিছুতে জয়েন করে, সেক্ষেত্রে তাদের ভিজুয়ালি যেই মানে প্র্যাকটিক্যাল যেই নলেজটা বা প্র্যাকটিক্যালি হচ্ছে তাদের স্কিলটা গ্রো করার সুযোগটা খুব বেশি থাকে। যে অনেকে হচ্ছে বিশেষ করে আমি অনেককে দেখেছি যারা হচ্ছে ভিজুয়ালি ফোকাসিং করতে চায় না, বা আমাদের বর্তমানে বাংলাদেশে প্রোডাক্ট ম্যানেজার নামের একটা রোল তৈরি হয়েছে নতুন। তো এটার কিন্তু সিস্টেমটা বা এটার যেই ব্যাপারটা, এটা ডিফারেন্ট ওয়েতে আগায়। তো প্রোডাক্ট ম্যানেজিং এ যখন কেউ শুরুতেই জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে জয়েন করতেছে, সে কিন্তু ভিজুয়ালি সে কিন্তু আর কোনোদিনও এদিকে আসলে সে তার ব্যাক করাটা খুবই টাফ হয়ে যাবে। তবে আমি মনে করি অ্যাজ এ ডিজাইনার হিসেবে বা প্রোডাক্ট ডিজাইনার হিসেবে বা যে কোনো ডিজাইনার হিসেবেই বলি না কেন, একজন ডিজাইনারের তার যেমনিভাবে ভিজুয়ালি একটা ডিজাইন সুন্দর করার মতো ক্যাপাবিলিটি থাকা উচিত, তেমনিভাবে তার যেই ইউএক্স এর যে নলেজগুলো বা প্রোডাক্ট ম্যানেজমেন্টের যে নলেজগুলো, এগুলো খুব ভালোভাবে থাকা উচিত। তাহলে সে গ্রো করতে পারবে। ওই যে আমি শুরুতেই বললাম যে কেউ যদি চায় যে তার গ্রো করুক, সে তার গ্রোথনেসটা ভালো হোক, সে আরো ভালো কিছু করতে যদি চায়, তাহলে অবশ্যই তার সব দিকেই তার মোটামুটি একটু পারফরমেন্সটা ভালো থাকা উচিত। আর এটাই আর কি যে ব্র্যান্ডিং বা গ্রাফিক ডিজাইন বা এজেন্সি টাইপের যেগুলো আছে, এখানে যদি কেউ শুরুতে একদম ফ্রেশাররা যদি এখানে যায়, তাহলে এটা তাদের ক্যারিয়ারের জন্য খুবই ভালো, যে সে একটা প্রেশারে থাকবে, সে একটা গাইডলাইনে থাকবে, সে মানে নিত্য নতুন যে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কাজ করবে, যার কারণে সে একটা হিউজ পরিমাণ একটা স্কিল সে অর্জন করবে অল্প সময়ে, যেটা কিন্তু একজন ফ্রেশার প্রোডাক্ট কোম্পানিতে গেলে সে এটা পসিবল না। তো এটাই হচ্ছে ব্যাপার আর কি, সাফন ভাই। আচ্ছা, alright, এবার আরেকটু আমি একটু আপনার ক্যারিয়ার ওয়াইজে যাব। সেটা হচ্ছে যে মানে এটা একটু মোর ইন্টারভিউ টাইপ কোয়েশ্চেন হয়ে যায়, বাট তারপরেও করছি আপনাকে। সেটা হচ্ছে যে এই যে আপনি এখন প্রোডাক্ট ডিজাইন টিমের লিড হলেন এখন এসে, রাইট? এটা তো একটু অনেক লম্বা একটা ক্যারিয়ার আপনার আসছে আপনার। তো এই যে ক্যারিয়ার পাথটা প্রত্যেকটা আমাকে মানে আমাদের সাথে শেয়ার করেন, আমরা যারাই দেখছি আপনি শেয়ার করেন যে আসলে প্রত্যেকটা যাত্রায় মানে প্রত্যেকটা ভেঞ্চার স্টেপ বাই স্টেপ আপনি যদি ধরেন কোন জায়গায় কি ধরনের ডিফিকাল্টি ফেস করছেন, কোন ধরনের মনে হয় যে এই জিনিসটা হয়েছে আমার সাথে, এটা হওয়া উচিত হয়নি, এটা যদি এভাবে ধরে ধরে আপনি বলতে চান, আহ, মানে এটা আমি শুনতে চাই আর কি স্পেসিফিকলি, বিকজ ইটস এ লং জার্নি সিন্স মানে অনেক আগে থেকে আপনি একা করছেন, একা থেকে কর্পোরেটে আসছেন, কর্পোরেটে এখন একটা প্রোডাক্ট ডিজাইন টিমের লিডে আছেন, তাও আবার আকিজের মতন কোম্পানিতে। সো দ্যাটস সামথিং রিয়েলি বিগ। তো সবগুলাতে চ্যালেঞ্জেস ওয়ার ডিফারেন্ট, অনেক কিছু অবভিয়াসলি আপনি ফেস করছেন যেগুলো ডিফিকাল্ট ছিল। তো ওই যে ডিফিকাল্টিস গুলা বা চ্যালেঞ্জেস গুলা যে ফেস করে আসছেন, এবং আপনি মনে করেন যে এভরি ডিজাইনার তারা যদি ঢুকে ওই লাইনে বা এই লাইন ফলো করে যে যেই চ্যালেঞ্জেস গুলো ফেস করবে, এগুলো যদি আপনি শেয়ার করতেন। আচ্ছা সাফন ভাই, এটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা কোয়েশ্চন। এটার অ্যান্সারটাও কিন্তু আসলে বিভিন্ন ভাবে দেয়া যায় বা বিভিন্ন ভাবে এটা ডিপেন্ড করে। এটা আবার অনেকটা মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে, যে আসলে ডিজাইনার কে কোন ধরনের মাইন্ডসেটের, বা কে কিভাবে নিচ্ছে, প্রবলেমগুলো কিভাবে নিচ্ছে, এটার উপর অনেকটা ডিপেন্ড করে। তো যেটা হচ্ছে ক্যারিয়ার পাথে আসলে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হই আর কি। তো যদি আমি এখানে বেশ কিছু প্রবলেম আছে, যে যদি আমি এটাকে সর্টিং করি, তাহলে হচ্ছে আমাদের ডিজাইন রিলেটেড বেশ কিছু আমরা প্রবলেমের সম্মুখীন হই। যে এটা হচ্ছে আমি যখন ডিজাইন করতেছি তখন ডিজাইন রিলেটেড কিছু প্রবলেম। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা কর্পোরেট ওয়েতে অর্থাৎ কোম্পানিতে যখন জব করতেছি,
তখন এই কর্পোরেট ওয়ের যে এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্টাল বা ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ের কারণে আসলে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হই। তো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এবং ক্যারিয়ারের জন্য যদি কেউ এই দুইটা জিনিসকে যদি কেউ যদি মার্জ না করতে পারে, বা একটা জায়গায় যদি সে নিয়ে বা এই দুইটাকে যদি সে সমান তালে যদি সামঞ্জস্য বজায় না রাখতে পারে, তাহলে আসলে তার এই ক্যারিয়ার গ্রোথটা বা ক্যারিয়ারে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যায়। তো আমি আসলে ডিজাইন নিয়ে ফার্স্টে বলবো যে ডিজাইনের যেই প্রবলেমগুলো আছে, এই মেইন প্রবলেম হচ্ছে আমাদের ডিজাইনের যে ট্রেন্ডগুলো, এগুলো নিত্য নতুন চেঞ্জ হয়। যেমন একটা সময় আমি যদি হিস্টোরি যদি বলি, একটা সময় রেট্রো ডিজাইন, ভিনটেক ডিজাইন, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন, তারপরে হচ্ছে বিভিন্ন টাইপোগ্রাফিক্যাল ডিজাইন। তো বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু একটা সময় ছিল, অনেক আগের কথা এগুলো। তো এরপরে হচ্ছে আমাদের যেই যখন কালারের যুগ চলে আসলো, বা যখন আমাদের এই যে ডিজিটালাইজ চলে আসলো, কম্পিউটার চলে আসলো, এই সময়টাতে কিন্তু আমরা ডিজাইনের যেই অনেক ধরনের ডিজাইন আমরা দেখতেছি। যারা উইন্ডোজ 6 আর কি আমরা ইউজ করছি, আমরা জানি উইন্ডোজ 6 বা উইন্ডোজ এক্সপি আর কি, সরি, উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7 যারা ইউজ করছি, তারা আমরা জানি যে উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 এটা কতটা আপডেটেড, বা উইন্ডোজ এক্সপির যে ডিজাইন, হ্যাঁ, ওই ডিজাইন আর বর্তমান যে উইন্ডোজ 11 এর যে ডিজাইন সিস্টেম, এটা কিন্তু অনেক তফাৎ। তো এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং আমরা যে অ্যান্ড্রয়েডটা মোটামুটি আমরা সবাই চিনি। অ্যান্ড্রয়েড মোটামুটি 2013-14 এর যে অ্যান্ড্রয়েড ইউজার আছে, অ্যান্ড্রয়েড ওই যে আপনার মার্শম্যালো বা ললিপপ, অ্যান্ড্রয়েড 5, 6 বা অ্যান্ড্রয়েড 4 যারা ইউজ করছে, তারা জানে যে এই যে যেই ডিজাইনটা আর বর্তমান যে অ্যান্ড্রয়েডের যেই 14 ভার্সন বা 13 ভার্সন, এটা এই ডিজাইনের মধ্যে কিন্তু অনেক চেঞ্জ। এখন এই চেঞ্জটা কিভাবে হচ্ছে? এই চেঞ্জটা হচ্ছে যখন আমাদের টেকনোলজিগুলো আপগ্রেড হচ্ছে আর কি, তখন এই বিভিন্ন ধরনের ডিজাইনের, আমাদের এই ডিজাইন সিস্টেম বা বিভিন্ন ধরনের ডিজাইনের এলিমেন্টগুলো বা এগুলো আমাদের নিত্য নতুন এগুলো আপডেট হচ্ছে। যেমন হচ্ছে একটা সময় আমরা ফ্ল্যাট ডিজাইন করতাম 2013-14-তে। এই ফ্ল্যাট ডিজাইনগুলো বাদ দিয়ে 2014-14 দিকে আসলো হচ্ছে গুগল ম্যাটেরিয়াল ডিজাইন। তো ম্যাটেরিয়াল ডিজাইনটা এখন তো বেশ, ম্যাটেরিয়াল ডিজাইনও প্রায় এ পর্যন্ত আপডেট হতে হতে প্রায় 3 থেকে 4 বার আপডেট হয়েছে। তো তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের ডিজাইন সিস্টেম আছে। iOS এর জন্য আমাদের একটা ডিজাইন সিস্টেম আছে। তো এখন আবার আমরা যখন আবার এই যে অগমেন্টেড রিয়েলিটিতে আস্তে আস্তে আমরা প্রবেশ করতেছি, এখানে কিন্তু আমাদের আবার শুরুতেই আবার একটা ডিজাইন সিস্টেম থাকবে, এরপর আবার ওই ডিজাইনটাও কিন্তু আবার ডে বাই ডে আপডেট হবে। তো এই যে আপডেটের যে ব্যাপারটা, ট্রেন্ডের যে ব্যাপারটা, এই ট্রেন্ডের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে একজন ডিজাইনারের এটা খুবই একটা চ্যালেঞ্জিং আর কি। যদি কেউ ট্রেন্ডের সাথে আপডেট না থাকে, বা যে নতুন যে জিনিসগুলো আসতেছে এগুলোর সাথে যদি সে যদি তার নিজের নলেজকে আপগ্রেড না করে, তাহলে আসলে ডিজাইন সেক্টরে সে খুব বেশি দিন থাকতে পারবে না। কপি পেস্ট ছাড়া তার আর কি শেষ ভরসা কপি পেস্ট, এছাড়া আর কি আর তার কোনো ভরসা নাই আর কি, যে ক্রিয়েটিভ কিছু বা আপনি নিজে থেকে কিছু করার যেই ব্যাপারটা, এটা কিন্তু আসবে না। এবং এই যে কয়েকদিন আগে আমি যে জিনিসটা বললাম যে স্মার্ট ডিজাইন আর মডার্ন ডিজাইন নিয়ে খুব মারামারি চলে আর কি। তো ওই দিন একজনকে বললাম যে দেখেন, স্মার্ট আর হচ্ছে সরি মডার্ন ডিজাইন আর হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইন, সরি স্ট্যান্ডার্ড ডিজাইন অ্যান্ড মডার্ন ডিজাইন। তো এটা নিয়ে ওই দিন আমি বেশ কিছু কোয়েশ্চেনের সম্মুখীন হয়েছি। তো আমি এটা নিয়ে বেশ কিছু কথা বললাম যে দেখেন, স্ট্যান্ডার্ড ডিজাইন আর মডার্ন ডিজাইন এর মধ্যে কিছু পার্থক্য আছে। আমাদের বর্তমান যে কোম্পানিগুলো আছে বা কোম্পানির বিভিন্ন সিইও আছে, তারা তো আসলে ডিজাইনগুলো বুঝে না, বা যারা ম্যানেজার আছে তারা ডিজাইন বুঝে না। তারা সবসময় বলে ভাই মডার্ন ডিজাইন করেন, মডার্ন ডিজাইন করেন। কিন্তু এই মডার্ন আর স্ট্যান্ডার্ড এটার মধ্যে বেশ খুব সূক্ষ্ম পার্থক্য আছে। যদি আমরা এটা যদি কমন একটা উদাহরণ দেই, আমরা এখন এই যে আড়ং বা বিভিন্ন ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, এই যে বিভিন্ন ধরনের ছিঁড়া ফাড়া প্যান্ট জামা দেখি, রাইট? তো এগুলো হচ্ছে কিন্তু মডার্ন ডিজাইন, হ্যাঁ। তো আমরা কিন্তু চাইলেই কিন্তু এই ছিঁড়া ফাড়া প্যান্ট কিন্তু আমরা পরতে পারবো না, আমাদের পক্ষে পসিবল না, হ্যাঁ। আমরা সবসময় স্ট্যান্ডার্ডটি বজায় রাখি, যেমন সুন্দরভাবে একটা লেবাস থাকা, আমাদের যেই শরীরগুলো ঠিকভাবে যেন আবৃত থাকে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ট্রেন্ড, যেটা অলওয়েজ আমাদের পূর্বযুগ থেকে এখনো চলে আসতেছে এবং এটা থাকবে। কিন্তু মডার্ন যে জিনিসটা, এটা কিন্তু অলওয়েজ চেঞ্জ হয়। আবার আফ্রিকান মডার্ন কিন্তু এরকম, ওই যে আমি সোহাগ ভাইয়ের একটা লেসন শুনছিলাম যে আপনারা লিপস্টিক দিচ্ছেন, আর লিপস্টিকটাকে আপনারা মনে করছেন এটা মডার্ন বা এটা আধুনিক, কিন্তু আফ্রিকানরা মনে করতেছে আরে ও তো আমার মতো জঙ্গলি,
কারণ সেও তো লিপস্টিক দেয়, সেও তো এই যে চেহারার ভিতরে বিভিন্ন আঁকিবুকি করে, হ্যাঁ। তো এই যে ব্যাপারটা আর কি, এই যে স্ট্যান্ডার্ড ডিজাইন আর মডার্ন ডিজাইনের যখন আমরা মারামারি করি, কামড়াকামড়ি করি, তো এখানে কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসে। আমাদের ডিজাইনারদের মধ্যে যে এই যে কর্পোরেট ওয়েতে যখন আমরা যাই, যে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, আমার আমার দ্বিতীয় নাম্বার অপশন ছিল ম্যানেজমেন্ট। যে এই ম্যানেজমেন্টের কাছে যখন ডিজাইনার যাচ্ছে, সে তখন বায়াসড হয়ে যাচ্ছে, কারণ সে কি করবে সে নিজেই জানে না। কারণ সে চিন্তা করতেছে যে আমি স্ট্যান্ডার্ড ওয়েটা ফলো করি, ম্যাটেরিয়াল ফলো করি, বা অন্য যে ডিজাইনের যে সিস্টেমগুলো আছে এগুলো আমি একটা ফলো করে আমি একটা চলি। কিন্তু সিও হয়তো ড্রিবল থেকে একটা শর্ট দেখছে, হ্যাঁ, সেটা হচ্ছে ওই সিরা ভরা প্যান্ট টাইপের আর কি ডিজাইন আর কি, হ্যাঁ। তো এই টাইপের হয়তো কিছু দেখছে, বা আফ্রিকান কিছু ডিজাইন দেখছে, সে তো ভাবছে যে এইটাই তো মডার্ন, তো এইটা করেন। তো এখন ব্যাপারটা হচ্ছে অ্যাজ এ ইউএক্স ডিজাইনার হিসেবে আমার তখন চিন্তা করতে হয় যে আমি আসলে কি করব, আমি আসলে কোন দিকে যাব। আমি যদি ইউজার পার্সপেক্টিভে চিন্তা করি যে বাংলাদেশি ইউজার, আমরা তো সাধারণত বাংলাদেশে যারা জব করি, আমাদের বাংলাদেশের ইউজারদের মাইন্ডসেট নিয়ে আমাদের চিন্তা করতে হয়। আমরা কিন্তু আফ্রিকান ইউজারের মাইন্ডসেট নিয়ে যদি চিন্তা করে ডিজাইন করি, তাহলে ওই ডিজাইনটা নিয়ে কিন্তু আমরা মার্কেটে আমরা খুব বেশি দূর আগাতে পারবো না। ঠিক বাংলাদেশে এই জিনিসটাই খুব বেশি হয়, হ্যাঁ। ওই যে বিভিন্ন ধরনের অকেশন, ফেস্টিভ্যাল, বা আরো যদি মানে স্পেসিফিক একটা উদাহরণ দেই, তাহলে বলবো হচ্ছে ক্রিসমাসের ডিজাইনগুলো কিন্তু আমরা ঈদের ডিজাইনে আমরা খাওয়াতে পারবো না, এটা কিন্তু পসিবল না, হ্যাঁ। এটা কিন্তু হচ্ছে ট্রেন্ড আর কি, যে ট্রেন্ডি ডিজাইনের মধ্যে কিন্তু একটা পার্থক্য, অনেকে আছে ট্রেন্ড নিয়ে চলে, অনেকে আছে স্ট্যান্ডার্ড নিয়ে চলে। এখন আমি আসলে কোনটা নিয়ে চলবো, এখানে কিন্তু ডিজাইনারটা খুব বায়াস থাকে যে আসলে আমি কি করব। এই বায়াস থাকার মূল কারণ হচ্ছে প্রপার নলেজের একটা গ্যাপ থাকে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ম্যানেজমেন্টের চাপাচাপি। হ্যাঁ, ম্যানেজমেন্ট সবসময় বলে মডার্ন করবেন, স্মার্ট করবেন, এই করবেন, সেই করবেন, সে উদাহরণ দিবে মনে করেন ড্রিবল থেকে, বা ওই কোত্থেকে যে টোকায় টাকায় আনবে, এটা আমরা জানিও না আসলে কোত্থেকে। হয়তো এমনও ডিজাইন আনছে, যার ডিজাইন আনছে ওই ডিজাইনার হয়তো 1 মাস যাবত ডিজাইন শিখছে, হয়তো ওইটা তার হয়তো লার্নিং সেশনে সে একটা ডিজাইন করছে, ওইটা হয়তো সে ড্রিবলে ছাড়ছে, কিন্তু সে ওইটা আইনা দেখাইতেছে লিড ডিজাইনার, যেটা করে দেন, হ্যাঁ। এখন লিড ডিজাইনার তো জানে যে এই ডিজাইনটা আসলে কোন ধরনের, কোন লেভেলের ডিজাইনার আসলে করে দিছে। তো এই ব্যাপারগুলো আসলে ম্যানেজমেন্টের খুব মানে এই রাফ, বা ম্যানেজমেন্টের বাংলাদেশের যে মানে সিইও টাইপ, বা যারা একটু আপার লেভেলের ম্যানেজমেন্ট, তারা আসলে ডিজাইন ফ্রেন্ডলি না, এটা আমি খুব জোরালোভাবেই বলতে পারি। কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে এটা আমি খুব বাজেভাবে এটা ফেস করছি অনেক আগে। ম্যানেজমেন্ট, আরেকটা ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট মনে করে সে ওই ড্রিবল গেটে, আমি তো এর আগের বেশ কিছু কোম্পানিতে দেখছি এই সিইও সারাদিন সে ড্রিবলের ভিতরেই থাকে, সে ড্রিবলের থেকে একটা শর্ট এনে দিবে, বলবে তো হামিদ ভাই এটা করেন, হ্যাঁ। সে ড্রিবল ছাড়া কিছু বোঝে না। এখন ড্রিবলটা হচ্ছে, এখন তো আমার ভাই ড্রিবলের পার্সপেক্টিভ আমার বুঝতে হবে যে ড্রিবলটা কেন, হ্যাঁ। তো আমার এটা পার্সপেক্টিভ বুঝতে হবে না। তো অনেক সময় হচ্ছে আমরা যারা ইউএক্স ডিজাইন যখন শিখি, ইউএক্স ডিজাইনার হচ্ছে থিম ফরেস্টের মধ্যে আটকা খায়, যে মনে করে যে থিম ফরেস্টের ডিজাইনটাই হচ্ছে বেস্ট ডিজাইন। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি হয়তো একটা ফার্নিচার নিয়ে কাজ করতেছি, কথার কথা, যে আমি হচ্ছে একটা ফার্নিচার শপের একটা টেমপ্লেট ডিজাইন করব। আমি হয়তো যাত্রাবাড়ি বা আমি ডেমরাতে থাকি, এইখানকার যে ইউজার, তাদের জন্য হয়তো এটা আমার, কারণ আমার এখান থেকে তো আমি যে ডেমরাতে আছি, আমার এই ডেমরাতে তো ভাই উত্তরার কেউ অর্ডার করবে না, তাই না? বা আমার এই ডেমরা থেকে এই ডেমরা মানুষজনই খুব বেশি অর্ডার করবে। তো আমার কিন্তু চিন্তা করতে হবে ডেমরা মানুষ আসলে কি চায়, এটা নিয়ে কিন্তু আমার ওয়েবসাইটের ওই কন্টেন্টগুলো, ওয়েবসাইটের সেকশনগুলো আমার ওইভাবে সাজাতে হবে। কিন্তু ডিজাইনাররা করবে কি, সে হচ্ছে থিম ফরেস্টে যাবে, থিম ফরেস্টে গিয়ে দেখবে হায় রে এখানে তো 7-8টা সেকশন দিয়ে ভরা আছে, হ্যাঁ। কিন্তু থিম ফরেস্টের ডিজাইনটা ওটা হচ্ছে বায়ারদের জন্য করা হয়, ওটার ইউজার বায়ার, ওটার ইউজার কিন্তু ডেমরাবাসী না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে খুব সূক্ষ্ম ব্যাপার, এগুলো আমাদের চিন্তা করতে হয়। তেমনিভাবে ড্রিবলে যে ডিজাইনগুলো, এগুলো মূলত এটার পার্সপেক্টিভটা ভিন্ন, এটার উদ্দেশ্য ভিন্ন, এটার চিন্তা বা এটার যে উদ্দেশ্যটা এটার সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে হচ্ছে একটু কালার, বা বিশেষ করে ড্রিবলের রেড কালার, বা যেগুলো হচ্ছে হাই ব্রাইটনেস কালারগুলো, যেগুলো ইমপ্রেশন ভালো হয়, হ্যাঁ। যেমন যারা ফাইবারে কাজ করে, তারা হচ্ছে ফাইবারের গিকটা যখন বানায় আর কি, তখন এটাকে খুব লাইট কালার দিয়ে বানায় যেন ইমপ্রেশনটা ভালো হয়। তো ড্রিবলটা ঠিক তেমনই, এখানে হচ্ছে ইমপ্রেশনের খেলা, যার যত ইমপ্রেশন ভালো তার ফলোয়ারটা বেশি আসে হয়তো একটা সময়। একটু ইন্টারাপ্ট করলাম তামিম ভাই, আমাদের দেশে কিন্তু একটা খুবই কমন একটা পার্সপেক্টিভ হচ্ছে যে মানে যেই অ্যাপই দেখেন না কেন, দেখবেন যে একটা খুবই তো খুবই একটা কালার দেয়, যে রংচটা টাইপের, মানে হ্যাজ টু বি আ ভেরি রেড, খুবই অরেঞ্জ, ঠিক আছে, খুবই কড়া রেড, না হলে খুব কড়া অরেঞ্জ। যেমন বলি মেন্টরস বলি, পাঠাও বলি, তারপরে হচ্ছে আপনার কি বলে
অরেঞ্জ এইচআরএম বলি, ঠিক আছে, আমাদের টেকনো নেক্সটের বলি, ফুডি বলি, ঠিক আছে, ফুডি তো আমরা কাহিনী জানি মোটামুটি ভিতরের। তো যাই হোক, এইগুলোর কালার স্কিম, এই যে ক্যাটকেটা একটা কালার না দিলে এটা চোখে বাঁধবে না। হ্যাঁ, এই যে কনসেপ্টের নিয়ে কিন্তু আমাদের দেশের আমি দেখছি মেজরিটি অফ দি কোম্পানি সবারই এটা, যে একটা না একটা কড়া কালার দিতে হবে যেন চোখে বাঁধে। ইজ দিস রাইট? মানে যে আপনার ওই প্রশ্নের সাথে অ্যাড করলাম। না না, এটা খুবই বাজে একটা কনসেপ্ট। যদি আমরা এটাকে যদি মার্কেটিং এর পারপাসে চিন্তা করি, যে আমি একটা ব্যানার ডিজাইন করছি, এখানে আমার ইমপ্রেশন দরকার। হ্যাঁ, আমি ব্যানারটা হয়তো ক্যাটকেটে কালার দিয়ে আমি ইমপ্রেশনটা বাড়াতে পারবো, এটা পসিবল। কিন্তু যখন একটা লং টার্ম মানে লং টাইম একটা ইউজার যখন আমার অ্যাপে থাকবে, তখন আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, ইউজারের মাইন্ডসেট চিন্তা করতে হয়। যেমন রেড কালারের কথাই যদি বলি না কেন, এটা হচ্ছে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, এটার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা যায় না। এবং আপনি খেয়াল করবেন যে রেড কালার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে অন্য কালারগুলো ভালো লাগে না। বা এই যে একটা বিরূপ যে প্রতিক্রিয়া ব্রেইনের মধ্যে সৃষ্টি হয়, এটা লং টাইম ইউজারের জন্য এটা ক্ষতিকর, এবং ইউজাররা এখানে লং টাইম থাকতে চায় না এই ক্যাটকাটা কালারের জন্য। আর এজ এ বাংলাদেশি হিসাবে আমরা আসলে এগুলো অনেকেই পছন্দ করে। তো বিশেষ করে ফুডি নিয়ে যখন কাজ করছি, এই জিনিসটা আমি খুব ফেস করছি। ফুডি তো এখন পুরো একদম টকটকে রেড কালার আর কি, যেটা আসলে আমি এজ এ প্রোডাক্ট ম্যানেজার হিসাবে এটা সাপোর্টে আমি ছিলাম না, কোনোদিনও ছিলাম না। আমি যেটা বলেছিলাম যে এটাকে যে লং টাইম ইউজারের জন্য, যে এটা হচ্ছে ডিফারেন্ট আর একটা ফুড কালার দেওয়ার জন্য, কিন্তু এটা ইউজ করেছে। এখন জানি না। তো ওই দিন দেখলাম যে ফুডিতে রেটিং দেখলাম আর কি, গুগল প্লে স্টোরে দেখে আমার কাছে মানে এটা আমার প্রোডাক্ট, আমারই কষ্ট হচ্ছে। এবং বেশ কিছু পেজ দেখলাম যেগুলো হচ্ছে তারা পরবর্তীতে মডিফাই করছে, বা আমি যে ফিচারগুলো নিয়ে আসছিলাম ফুডিতে, ওই ফিচারগুলো নাই আর কি, বিভিন্ন ইস্যুর কারণে সার্ভার বা বিভিন্ন কস্টিং ইস্যু বা বিভিন্ন কারণে এগুলো আসলে ইমপ্লিমেন্টেশন করে নাই। তো বেশ কিছু চেঞ্জ দেখলাম, যে এটা আসলে দুঃখজনক। তো এটা মানে কি বলবো আর। তো এই রেড কালারের কারণে আমি মনে করি যে ফুডিতে যেই এই যে বিভিন্ন ধরনের ওয়ান স্টার খুব বেশি হচ্ছে দেখলাম। তো এটা আসলে অনেকগুলো কারণ, রেড কালারটাও এটার একটা কারণ হতে পারে, আই গেস, আমি জানি না। কারণ এই কালারটার সাথে বিশেষ করে ফুড যারা অর্ডার করে তারা একটু মিডল রেঞ্জের বয়সের হয় বা কর্পোরেট লেভেলের হয়। আর যারা কর্পোরেট লেভেলের বা কর্পোরেট চাকরি বাকরি করে, তারা কিন্তু রেড কালারটা খুব একটা বেশি পছন্দ করে না। বা কর্পোরেট কালারের যদি আমরা কথা চিন্তা করি, সাফওয়ান ভাই আপনি যে কালারটা পরে আছেন এখন, হ্যাঁ, এই টাইপের কালারগুলো কিন্তু আসলে কর্পোরেট কালারের সাথে যায়। হ্যাঁ, তো যেটা বলবো যে এই কালার থিমটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। এটা আহ, দেখা যায় কিন্তু ম্যানেজমেন্ট সবসময় চাপিয়ে দেয়, আপনি রেড ইউজ করেন, আপনি ওই ক্যাটকাটা কালারটা ইউজ করেন, বা আপনি হাই বোল্ড দেন, হ্যাঁ, হাই ব্রাইটনেস দেন। আর এটা তো আমি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে কমন, মানে আমাদের ম্যানেজমেন্টের বাংলাদেশে কমন কমন ইস্যু, যে আপনি এই ফন্টটা এত চিকন দিচ্ছেন কেন, আপনি এই ফন্টটা এত পাতলা দিচ্ছেন কেন, এটারে এত হালকা কালার দিচ্ছেন, এটা তো আমি বুঝি না। আপনি অ্যাক্সেসিবিলিটি বুঝেন না, আপনি কালার কন্ট্রাস্ট বুঝেন না, কালার কন্ট্রাস্ট বাড়ায় দেন। তো ভাই, আমি যদি কালার কন্ট্রাস্টই না বুঝি, তুমি আমার লিডে বসাইছো কেন? হ্যাঁ, প্রশ্নটা তো আগে তোমারে করা উচিত, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, দুনিয়াতে শুধু শুধু কালার কন্ট্রাস্ট মেনটেন করে আমাদের কাজ করতে হয়, ব্যাপারটা এরকম না, আরো অনেক কিছু আছে। আমাদের ভিজুয়াল হায়ারার্কি মেনটেন করতে হয়, ভিজুয়াল অ্যাস্থেটিক জিনিস, অ্যাস্থেটিক ব্যাপারটা আমাদের মেনটেন করতে হয়। আরো যে টার্মগুলো আছে এইগুলো আমাদের মেনটেন করতে হয়। ওই যে বললাম না, যে জুমার নামাজ পড়ে বের হলে যে মানে পোস্টার পাই, কোথা থেকে শুরু করবো এটা বুঝি না এই কারণে, মানে অনলি ফর কালার কন্ট্রাস্ট। এখন আমার যে প্রিভিয়াস কোম্পানির যে একজন সিইও আর কি, সে সবসময় চাইতো যে সবগুলোতে আমরা বোল্ড কালার দেই। তো যখন এই বোল্ড কালার সবচেয়ে বড় মানে ব্যাপারটা হচ্ছে, যখন তার আমরা কথা অনুযায়ী সবকিছু করতাম আর কি, আমি বিশেষ করে মানুষ হিসাবে ডাইনামিক, সে বলছে, তাকে বুঝাইছি, বোঝে নাই, ঠিক আছে ওকে ভাই দিচ্ছি। তো দেওয়ার পরে যখন হচ্ছে স্টেক হোল্ডার মিটিং এ যেতাম, স্টেক হোল্ডার বলতো, তো হামিদ ভাই এটা কেন করছেন, তখন ধরাই দিতাম যে ভাই এটা তো আমার দোষ না, এটা তো আমার সিইও আমারে বলছে, যার কারণে আমি দিছি। এখন আমি কি করবো, আপনার কথা শুনবো না আমার বসের কথা শুনবো? তো এই যে যেই ম্যানেজমেন্টের যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেমের কারণে বাংলাদেশে কোনো ভালো একটা প্রোডাক্ট আসে না। যারাই আসতেছে, এগুলো আসলে মানে লং টাইম স্টে করতেছে না, তারা লসে আছে, বা কয়দিন পরে ব্যবসা গুটায় তারা চলে যাচ্ছে আর কি। তো এই প্রবলেমটা খুব মানে ব্যাপকভাবে আমাদের দেশে আছে। এটার কারণ এটাই, ম্যানেজমেন্টের এই যে এটা হচ্ছে অ্যারোগেন্ট টাইপের মাইন্ডসেট আর কি। সে মনে করে সে নিজেই সবকিছু জানে, এবং প্রপার রেসপেক্টটা না দেয়। আমরা ডিজাইনাররা খুব রেসপেক্টের অভাবে ভুগি।
আমাদের রেসপেক্ট না দিলে ভাই তুমি কোম্পানি যত কোটি কোটি টাকা ইনভেস্ট করলেও ডিজাইনারদের রেসপেক্ট করবে না, তোমার কোম্পানি গ্রো করবে না। কারণ পাবলিক তোমার চেহারা দেখবে না, পাবলিক ডিজাইনটা দেখবে। সুতরাং ডিজাইনারদের যদি তুমি ফ্যাসিলিটিস না দাও, ডিজাইনারদের নিয়ে যদি তুমি কাজ না করো, ডিজাইনারদের উপরে যদি তুমি যদি এখানে যদি প্রভাব বিস্তার করতে চাও, তাহলে তুমি নিশ্চিত 2 দিন পরে মারা খাবা। আরেকটা এটা এবং true এটা মজার বিষয় হচ্ছে, এটা হচ্ছে অলরেডি দেখতেছি, আমার করা অনেকগুলো প্রোডাক্টই তো বাজারে আছে, অলরেডি দেখতেছি অনেকগুলো আমার করা অ্যাপ্রুভ করা অনেকগুলো রিলিজ করে দিয়ে আসছি। এই ধরনের প্রজেক্টগুলো এখন শুনতেছি নাকি এটা মানে রিজেক্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছে, অফিসও ছেড়ে দিছে। এগুলো কিন্তু হচ্ছে এবং এটা হবে। হ্যাঁ, যতদিন না পর্যন্ত ডিজাইনারদের প্রতি রেসপেক্ট না আসবে। আর না, আমার মনে হয় যে ডিসরেসপেক্টের জায়গা দিয়ে দিস ইজ সামথিং যেটা আমি মনে করি কর্পোরেটের সব থেকে বড় একটা ফেটাল ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে যে আপনার ধরেন এই যে রেসপেক্টের জায়গাটা, রেসপেক্টটা না দেওয়ার ফলে ভালো ট্যালেন্টেড যে ডিজাইনাররা তারা কিন্তু থাকছে না ইন দ্য লং রান, বিকজ দে ফিল লাইক যে হচ্ছে মানে ইভেন আমার মনে হয় যে আপনিও এটা আপনার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবেন যে অ্যাজ আপনি অনেকগুলো টিম রান করছেন আপনার লাইফে। সো মেজরিটি অফ দ্য কেসে যে কর্পোরেটের, যেহেতু আমি কর্পোরেট পার্সপেক্টিভটা বলছি, তো এই ভালো যারা ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল এরা কিন্তু আসলে টাকার জন্য কাজ করে না, তারা কিন্তু রেসপেক্টের জন্যই কাজ করে। বিকজ তার ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করলে তাদের জন্য সব থেকে বড় পাওয়াটা হয়, বিকজ তারা কিন্তু তাদের ফুল পোটেনশিয়ালটা দেয়। আমি অ্যাজ অ্যান এইচআর এরকমই দেখছি, যত ট্যালেন্টেড যেই ডিপার্টমেন্টেরই হোক না কেন, তারা যে ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালরা থাকে তাদেরকে যথার্থ সম্মানটা টাকা দিয়ে না, বরং তাদের জাস্ট মুখ দিয়ে বলাটা বা তাদেরকে সাপোর্টটা দেওয়া, তাদের জন্য দিস গোজ আ মাইল, এবং দ্যাট মোটিভেটস দেম মোর টু অ্যাকচুয়ালি ওয়ার্ক হার্ডার। কিন্তু আমাদের আসলে কর্পোরেট কালচারে এত বাইন্ডিংস থাকে, মানে অ্যাজ ইফ লাইক যে ম্যানেজমেন্ট নোজ এভরিথিং অ্যাবাউট ডিজাইন, ওরা যেভাবে চাচ্ছে ওইভাবে, বাট আলটিমেটলি দিন শেষে কিন্তু তারা এসে কপি কালচারটাই নিয়ে আসে। কিন্তু মেজরিটি অফ দ্য কেসে তারা কিন্তু এইটার আচ্ছা ঠিক আছে, ফুড পান্ডা এটা আছে তাহলে এটা কেন দিবা না, কি বলে পাঠাওতে এটা আছে তাহলে এটা কেন তুমি দিবা না, এটা ওইখান থেকে এই ফুড পান্ডার এটা, পাঠাওয়ের এটা, তারপর এখান থেকে এটাই সব বসায়, তারপর একটা মিলাই ঝুলাই একটা বানায় দাও, ঠিক আছে। সো এটা কিন্তু হোয়াট হ্যাপেন্স, এটা কিন্তু আসলে কপি কালচারটা আসলে আমাদের দেশের মার্কেটে বাড়াচ্ছে, আর কিছুই না। এটাতে ডোন্ট ইউ থিঙ্ক যে আসলে এটাতে আপনার ডিজাইনাররা আরো ডিমোটিভেটেড হয়ে যায়? এক, দুই হচ্ছে যে তাদের লার্নিং এর জায়গাটাও থাকে না। যদি কপি কালচারই থাকে তারা তো সে কপি পেস্ট করে বসায় দিতে পারে। আসলে ভালো ট্যালেন্টেড ডিজাইনারদের তাদের কোম্পানিতে থাকার মানে কি? প্রশ্নটা সাফন ভাই, না আমি জাস্ট বলতেছি যে প্রশ্নটা এরকম যে মানে ওয়াই ইজ ইট যে কর্পোরেটের এই যে সিচুয়েশনটা, ঠিক আছে, এই যে কপি কালচারটা, এই কপি কালচারটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সাফন ভাই, এটা আসলে খুবই ভয়াবহ একটা কালচার। মানে খুবই ভয়াবহ, ভয়াবহ বলতে খুবই ভয়াবহ, যেটা কিন্তু অনেক ফেস করেছি। এবং বলতে গেলে ফেস বলতে আমার আগের কোম্পানিতে সবসময় এরকমই আর কি জিনিসটা সবসময় হতো। আইসা বলতো পাঠাওতে এটা আছে আপনি এটা নেন, ফুড পান্ডা এটা আছে এটা আপনি নেন। হ্যাঁ, আবার হচ্ছে ইন্ডিয়ানরা এটা করতেছে, তারা এটা করে পপুলারিটি পাইছে, আপনি এটা নেন। তো ভাই আপনার তো বুঝতে হবে ভাই, আমরা বাঙালি, আমরা ইন্ডিয়ান না, তাই না? আমরা বাঙালি, আমরা দুবাইয়ের পিপল না, আমরা বাঙালি, আমরা মালয়েশিয়ান পিপল না। সুতরাং আপনি মালয়েশিয়ান অ্যাপ, ইন্ডিয়ান অ্যাপ, আপনি দুবাইয়ের অ্যাপে আমাকে বলতেছেন তারা এটা রাখছে আপনি রাখেন। তো তাদের সাথে আমাদের তো কালচারাল কোনো কিছুই মিল নাই, না মানে ধর্মীয়ভাবে মিল আছে, না আমাদের ন্যাচারাল যেই একটা যেই ন্যাচারের যে ব্যাপারটা, আমরা হচ্ছি এই যে নাতিশীতোষ্ণ এলাকার মানুষ, আর তারা হচ্ছে হয়তো খুব গরম, বা এই যে দুবাইয়ের কথা বলি খুব গরম এলাকার মানুষ। তাদের সাথে তো আমাদের কালচারে মিলবে না, আমাদের মেন্টালিটি মিলবে না, আমাদের এই যে রুচিবোধে মিলবে না, কিছুতেই মিলবে না। সুতরাং এই জিনিসটা যদি আপনি আমাকে বলেন যে এটা করেন, তাহলে এটা মানে এটা আগে ফেস করেছি। এগুলো বুঝাতে গিয়েও তারা আসলে কখনো বোঝার চেষ্টা করেন যে এটা কেন। আপনি দেখবেন ডেলিভারি হিরোর কথা যদি বলি, যারা সারা মানে বিশ্বে আর কি তাদের প্রায় 70টা কান্ট্রিতে তারা ফুড ডেলিভারির দিচ্ছে আর কি, এবং তাদের অ্যাপ্লিকেশন, এই যে ফুড পান্ডা হচ্ছে ডেলিভারি হিরোর একটা অ্যাপ্লিকেশন। তো ডেলিভারি হিরো কিন্তু শুধুমাত্রই যে বাংলাদেশে ফুড পান্ডা দিয়ে সারা বিশ্ব কাঁপাচ্ছে ব্যাপারটা এরকম না। সারা বিশ্বে তাদের প্রায় 12 থেকে 16টার মতো এই ফুড রিলেটেড অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ যেটা হচ্ছে ওই কান্ট্রির কালচার ভেদ করে ওই কান্ট্রির মানুষের মেন্টাল যে সিচুয়েশনগুলো, এগুলো তারা
হচ্ছে রিসার্চ করার পরে কিন্তু তাদের ওই কালার থিম, তাদের ওই যে কি বলে এটাকে মার্কেটিং এর যে ধরন বা তাদের অফারের যে ধরন, তাদের ফুড কালচার, ফুডের যে ধরনটা বা বিভিন্ন বিষয়গুলো কিন্তু তারা এভাবে ইমপ্লিমেন্টেশন করেই কিন্তু তারা বিজনেস করতেছে। কিন্তু আমাদের যেটা হয় আর কি, আমাদের সিইও বা যারা আছেন তারা হুট করে এসে 4-5টা নিয়ে আসবে, ড্রিবল থেকে 4-5টা শট নিয়ে আসবে, বলবে যে তামিদ ভাই এটা হুবহু এইভাবে করেন। কে রে ভাই, আমি হুবহু এটা করব কেন? তো ভাই ড্রিবল এটা অনেকগুলো ইমপ্রেশন পাইছে, অনেকগুলো কমেন্ট করছে আপনি এটা করেন। তো ড্রিবলের কমেন্ট আমাকে যেটা বলছে, আমি বললাম যে ভাই ঠিক আছে তাহলে আপনি আমাকে লিঙ্ক দেন। তো লিঙ্ক দিয়ে দেখলাম যে ড্রিবলের বেশিরভাগই কমেন্ট হলো আফ্রিকান কমেন্ট। তো আমি বললাম যে ভাই এই আফ্রিকার মানুষ কমেন্ট করছে, তাহলে এটা কি আমি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করবো কিনা? তো ভাই এত কিছু বুঝি না, আপনি যা বলছি এটা করেন। তো এই যে মাইন্ডসেটটা বা এই যে এই মেন্টালিটিটা আসলে খুবই ভয়াবহ, এবং এই কপি কালচারের কারণেই আমাদের বাংলাদেশে আসলে কোনো স্ট্যান্ডার্ড কোনো প্রোডাক্ট এখনো নাই। অনেক কোম্পানি আছে কপি করে, কিন্তু যেখানে হয় আমাদের বাংলাদেশে গ্রুপ অফ কোম্পানি বা অনেক কোম্পানির আছে কিছু ভক্ত থাকে। যেমন হচ্ছে আমি অ্যাজ এ ডিজাইনার লিড হিসেবে আছি, আমারও কিছু অনেক ভক্ত আছে। তো তাদেরকে যদি আমি বলি যে এভাবে এভাবে নেন, তারা কিন্তু এভাবে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকবে, মেন্টালি প্রস্তুত থাকে। তো যেটা হয় বাংলাদেশের ব্যবসাগুলো আসলে অধিকাংশ এরকম হয়, আমার পরিচিত কোম্পানি, হয়তো অমুক কোম্পানির সিইও সে আমার পরিচিত ফ্রেন্ড বা সে আমার বন্ধুর বন্ধু বা সে হয়তো আমার কনসার্নের লোক, তো তাকে আমি এটা খাওয়াচ্ছি। এভাবেই মূলত আমাদের দেশে চলতেছে। তো যেটা মানে লং টাইম যদি আমরা চিন্তা করি, তাহলে এই জিনিসটা একটা সময় এটা 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 ডিস্ট্রয় হবে আর কি, এটা থাকবে না। এবং এমনও দেখেছি আগে যে সিইও চেঞ্জ হয়েছে, প্রোডাক্টও তারা নিয়ে গেছে তারা নিজেদের কাছে। তো এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না, এটার পিছনে অনেক রিজন আছে। শুধুমাত্র একটা রিজন যে সিইও চেঞ্জ হয়েছে দেখা গেছে এমন না ভাই, সিইও চেঞ্জ হয়েছে দেখা যায় নাই। নতুন যে সিইও আসছে তারে তুমি কি কি ফ্যাসিলিটিস দিছো, সে দেখতেছে যে না তুমি যেটা করছো এটা তো একদম একটা রাবিশ একটা জিনিস কইরা রাখছে, তো এটা সে কেন নিবে? তো এই ব্যাপারগুলো কিন্তু ডিপেন্ড করে। তো এগুলোর কারণে প্রপার রিসার্চ বা এই যে সেলফ জাজমেন্ট না থাকার কারণে এগুলো হচ্ছে, এবং এগুলো মানে খুবই মানে এটা হচ্ছে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ধ্বংসের একটা কারণ। তো আমি একটু ওয়াহিদ বিন হাসান স্যারের কথা বলবো আর কি, যে আমার যেই ক্যারিয়ার পার্টটা এটা তো স্যারের হাত ধরেই করা। তো স্যার যেটা স্বপ্ন দেখতো, যে স্যার যে বাংলাদেশে 2011 বা 2010 থেকে এটা প্রচার করছে, তার স্বপ্নটা ছিল এরকমই বা এখনো এটাই আছে, যে বাংলাদেশের ইউএক্স ইন্ডাস্ট্রিটা গ্রো করুক এবং বাংলাদেশের সফটওয়্যার মার্কেটটা গ্রো করুক, যেন বাংলাদেশের সফটওয়্যারগুলো ইন্টারন্যাশনাল মানের হয়। তো এই কারণে যে জিনিসটা দরকার, এই স্বপ্ন নিয়ে কিন্তু স্যার এখনো চলতেছে। এবং এটা এই সেক্টরে আমরা অনেকে আছি এবং আমরাও এই ধরনের স্বপ্নই লালন করি, যে বাংলাদেশের ডিজাইনারদের একটা অথরিটি থাকুক, ডিজাইনারদের একটা নিজস্ব স্বাধীনতা থাকুক, যারা ডিজাইন করে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে, পাশাপাশি এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো আছে এই ইন্ডাস্ট্রিগুলো গ্রো করবে। সাউন্ডস লাইক আ ভেরি নাইস পারসন। আসলে এরকম ইন্ডিভিজুয়ালস গুলো মানুষের সাথে আসলে মিশতে পারলেও ইটস এ ভেরি বিগ অ্যাসপেক্ট মনে হয়, যে না ঠিক আছে, যে মোটিভেটেড ফিল হয়, লেটস ডু সামথিং ফর মাই ইন্ডাস্ট্রি। আমরা অনেকটা টাইম চলে আসছি তামিদ ভাই, আমরা কিছু জাস্ট ক্লোজিং কিছু কোয়েশ্চেন্স আপনার সাথে শেয়ার করে আমরা আপনার মতামতটা নিয়ে আমরা শেষ করব আমাদের পডকাস্ট। সো একটা জিনিস সবসময় দেখি যে আসলে কিছু স্কিলস থাকে যেগুলো হচ্ছে ওভারলুকড হয়ে যায়। হ্যাঁ, আপনার আপনার মতে কোন স্কিলগুলা ওভারলুক করে যায় ডিজাইনাররা, যেগুলো আসলে তাদের উচিত তাদের ক্যারিয়ার পাথে ওই জিনিসগুলোকে মাথায় রেখে আগানো? এখানে হচ্ছে বলতে গেলে তো আসলে অনেক কিছু বলা যায়। তো একদম বেসিক যেটা, যে একদম শুরুতেই একজন ডিজাইনার হচ্ছে একদম শুরুতে জিনিসটা ইগনোর করে, এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্টটা সে ইগনোর করে। এটা এটা আসলে ওভারকাম করা দরকার বা এটা খুব প্রপারলি তার হ্যান্ডেল করা দরকার, এবং এই নলেজটা তার এটা এটা দরকার আর কি। তো এটা এটা সে বাদ দেওয়ার কারণে সে আসলে ওই যে শুরুতেই আমি কথাগুলো বলেছি যে নানামুখী যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় হয় কি আমাদের আপডেট আসে অনেক কিছু। ওই যে একটু আগে বললাম যে ট্রেন্ডের যে আপডেটটা, এই আপডেটটা অনেকেই আছে এটা কেয়ার করে না। যে থাক এটা আমি দেখে নিব না, পরে দেখি। বা বা যদি আমি ফিগমার কথাই বলি, ফিগমা সফটওয়্যার কয়েকদিন পর পরই আপডেট হয়। তো
তো আমাদের মধ্যে অনেকেই আছে যে ফিগমার আপডেটটা সম্পর্কে মানে সে জানে না বা সেটা জানতে চায় না, চিন্তা করে পরে দেখি। এই যে পরে দেখি করে যে জিনিসটা আমরা রেখে দিচ্ছি ওটা কিন্তু ওভাবেই থেকে যায়, ওটা কিন্তু আমাদের আর ধরা হয় না। তো এই জিনিসটা আসলে খুব একটা মানে মানে ব্যাড প্র্যাকটিস যে আমি পরের জন্য রেখে দিব। তো এই জিনিসটা আসলে করাটা ঠিক না। সবসময় চেষ্টা করা যে যে কোনো একটা জিনিস আসছে, নতুন আসছে, তো এটা আমি এক নজর অন্তত দেখে নিই যে এটা আসলে কি, বা এখান থেকে আমার কোনো লার্নিং জোন আছে কিনা, বা যেখান থেকে আমি শিখতে পারবো, বা যেখান থেকে আমি এমন একটা কিছু আমি নিতে পারবো যেটা আমার ক্যারিয়ারের এটা ক্যারিয়ারের গ্রোথের জন্য খুবই উপকারী। তো এই জিনিসগুলো আমাদের খুব কেয়ারফুলি থাকতে হয়। তারপরে হচ্ছে বর্তমানে ডিজাইন সিস্টেম নিয়ে খুব নিত্য নতুন ডিজাইন সিস্টেম আসতেছে। তো হয়তো আমরা সব ডিজাইন সিস্টেম আমরা কাজ করি না, আমরা কিছু কিছু ডিজাইন নিয়ে কাজ করি। তারপরেও আমাদের অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমাদের মানে নলেজে থাকা উচিত যে ওই ডিজাইন সিস্টেমটা এইভাবে কাজ করে, বা ওটা নিয়ে এভাবে কাজ করা যায়, বা ওটা আমার জানা উচিত। এক কথায় আমাদের এগুলো জানা উচিত। তারপরে হচ্ছে যেটা হয় যে অ্যাজ এ ডিজাইনার হিসেবে যেই প্রোডাক্ট ডিজাইন বা প্রোডাক্ট ম্যানেজমেন্টের কিছু নলেজ আমাদের রাখতে হয়। এবং ইউএক্স ডিজাইনাররা অধিকাংশ যে জিনিসটা ইগনোর করে এটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটির টার্মগুলো তারা এটা ইগনোর করে, যেটা না জানার কারণে আসলে তার ডিজাইনটা আসলে খুব সুন্দর হয় না। তো এই টার্মগুলো বা ইউএক্স এর লগুলো অনেকে আছে ইগনোর করে যায়। তো এইগুলো আসলে কখনো ইগনোর করা উচিত না। যে কোনো নলেজই যখন আমাদের সামনে আসে তখন উচিত যে ইনস্ট্যান্ট আমি এটা কত তাড়াতাড়ি আর কি আমি এটা গ্রহণ করব, বা কত তাড়াতাড়ি আমি নিজেকে আপডেট করে নিব। এই ধরনের মন মানসিকতা রাখা উচিত আর কি। সো ফাইনাল একটা কোয়েশ্চেন আপনার কাছে করে আমরা পডকাস্টটা শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের এই যে হোল সেগমেন্টের যে আমরা নাম দিলাম সেটা হচ্ছে যে ডিজাইনারদের ভবিষ্যৎ নেই। দিস ওয়াজ দি স্টেটমেন্ট যেটা আমি দিয়ে পোস্ট করেছি। দ্য রিজন ইজ আমার যে পার্সপেক্টিভটা ছিল যে আমাদের দেশের ডিজাইনাররা ওয়েল রেসপেক্টেড না। ডিজাইনারদেরকে সেই যথার্থ সম্মান দিয়ে তারা যে অ্যাকচুয়ালি একটা ডিজাইন সম্পর্কে জানে এবং বুঝে সেই জিনিসটা আসলে হচ্ছে আপনার ডিজাইনারদেরকে আমাদের দেশে দেওয়া হয় না। এবং ডিজাইনাররাও যে সেই অ্যাসপেক্টটা শিখবে বা শেখার চেষ্টা করবে সেই লার্নিং এর জন্য সেই জায়গা নাই। আমি সেই পার্সপেক্টিভে ডিজাইনারদের ভবিষ্যৎ নেই লিখছি। আপনার কি মনে হয় এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ট্রু নাকি আপনি বলবেন? আবার একটু বলবেন সাফন ভাই, আমি কিছু জিনিস মিস করছি। হ্যাঁ, সো আমাদের যে আজকে সেগমেন্টের স্টেটমেন্টটা হচ্ছে যে ডিজাইনারদের ভবিষ্যৎ নেই। এই স্টেটমেন্টটা কি আপনার মনে হয় যে দিস ইজ রাইট স্টেটমেন্ট নাকি আপনি? আচ্ছা, ডিজাইনারদের ভবিষ্যৎ আসলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো সবকিছুর উপরে ডিপেন্ড করে। তো একটা শ্রেণী আছে যারা সবসময় ডমিনেশন করতে চায় ডিজাইনারদের উপরে। এটার কারণ ওই যে ফার্স্টেই আমি বলে দিলাম যে কারণ হচ্ছে আমাদের দেশে ডিজাইন নিয়ে কোনো ভার্সিটি এখনো মানে কোনো ধরনের মানে এটা হচ্ছে সব ধরনের ইউজাররা বা সব ধরনের স্টুডেন্টরা অনার্স করতে পারবো এই লেভেলের অনার্স এখনো চালু হয়নি। প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো চালু হয় সেগুলো হাই কস্টলি, যেখানে আর কি সবাই আসলে যায় না। তো এটা না থাকার কারণে হচ্ছে কি যে এই ডিজাইনে অনার্স মাস্টার্স করে এই লেভেলে ক্যারিয়ার গড়ার মতো লোক কম। যারাই আসতেছে অন্যান্য সেক্টর থেকে আসতেছে, বিভিন্ন প্যাশন নিয়ে আসতেছে, তারা হয়তো অন্য উদ্দেশ্যে আসতেছে, কিন্তু তারা এখানেই থাকবে এরকম না। তারা হচ্ছে কি যখন দেখবে না ডিজাইন লাইনে খুব ভালো কিছু করতে পারতেছে না, সে আবার কিন্তু মুভ করে অন্য জায়গায় চলে যাবে। তো এই কারণে ফার্স্টলি হচ্ছে যে এই যে ডমিনেটিং মাইন্ডটা যে আমাদের ডিজাইনারদের ক্ষেত্রে এই ডমিনেটিং মাইন্ডটা কমাতে হবে। এই ডমিনেটিং মাইন্ডটা যদি কমানো যায় তাহলে এই সেক্টরে ডিজাইনাররা অনেক ভালো করবে। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের যদি পার্সপেক্টিভে আমি বলি, বাংলাদেশের ডিজাইনের মার্কেটটা এখনো ফাঁকা, এটা আমি সব সময় বলি। কারণ ডিজাইনারদের আসলে ধরন আছে। কেউ আছে ভিজুয়াল ডিজাইনার, কেউ আছে ইউআই ডিজাইনার, কেউ আছে ইউএক্স ডিজাইনার, কেউ আছে প্রোডাক্ট ডিজাইনার। হ্যাঁ, তো অনলি প্রোডাক্ট ডিজাইনার হয়ে কিন্তু সে কিন্তু আসলে খুব ভালো জায়গায় যেতে পারবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে অনলি ইউআই ডিজাইনার হয়ে কিন্তু সে খুব ভালো কিছু করতে পারবে না, বা অনলি ইউএক্স ডিজাইনার হয়েও কিন্তু সে কিছু ভালো কিছু করতে পারবে না। কারণ বাংলাদেশে ওই লেভেলের যেই আলাদা যেই জব সেক্টরের যেই পজিশনগুলো আলাদা এই পজিশনগুলো বাংলাদেশে এখনো ক্রিয়েট হয়নি।
যার কারণে দেখবেন যে বাংলাদেশে যেটা হচ্ছে নাম দিচ্ছে ইউএক্স ডিজাইনার, সে হায়ার করছে, নিয়ে তাকে বিজনেস কার্ড ডিজাইন করাচ্ছে। হ্যাঁ, ইভেন অ্যাজ এ লিড হিসেবে আমি ওইগুলো করছি যে ভাই আপনি ডিজাইন কত কিছু। তো অ্যাজ এ মানে লিড ডিজাইনার হয়েও কিন্তু আমার বিজনেস কার্ড ডিজাইন করা লাগছে, তাও যেই সেই না আমাদের সিইওর জন্য আমাদের বিজনেস কার্ড ডিজাইন করা লাগছে। তো এই যে মাইন্ডসেটটা বা এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আসলে ক্যারিয়ারের জন্য খুবই ক্ষতিকর আর কি। তো আমাদের দেখবেন যে মানে অনেক ডেভেলপার হায়ার করে কিন্তু অনেক ডিজাইনার হায়ার করতে সে রাজি না। এমনকি ইভেন আমি তো এটা অলওয়েজ শুনছি আগের কোম্পানিতে, যে অমুক অমুক কোম্পানিতে একজন ডিজাইনার দিয়ে এত 600 ডেভেলপার, মাত্র 2 জন ডিজাইনার, সুতরাং আপনারা তো 4 জন আছেন, অনেক বেশি আছেন, সুতরাং 8 ডিজাইনার দিয়ে কি করবেন? তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমি অনেক ফেস করে আসছি। তো আপনার যদি কোম্পানিতে 300 ডিজাইনার থাকে, অন্ততপক্ষে আপনার ডিজাইনার থাকা মানে সরি, আপনার কোম্পানিতে যদি অন্তত 300 ডেভেলপার থাকে, আপনার ডিজাইনার অন্তত 50 জন কি 100 জন থাকা উচিত। হ্যাঁ, কারণ ডিজাইনারদের, একজন ডিজাইনার ইউএক্স ডিজাইনার মানে সে ইউআই ডিজাইনার না। যদি অনলি ফর ইউএক্স হয়, তার কাজ ডিফারেন্ট, তাকে ওই কাজগুলো করতে দেন। ইউআই ডিজাইনার তাকে ইউএক্স ডিজাইনার যদি সে ইউআই ইউএক্স না হয়, তাহলে সে যদি শুধু অনলি ইউআই, তাকে ইউআই করতে দেন। প্রোডাক্ট ডিজাইনারকে তাকে প্রোডাক্ট নিয়ে আগাতে দেন, প্রোডাক্ট অ্যানালিস্টকে অ্যানালাইসিস করতে দেন। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে নিসি হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার, তার মানে কি সে সব করবে। মানে ব্যাপারটা এরকম, আপনি হচ্ছে মানে এইচটিএমএল সিএসএস ফ্রন্ট এন্ড ডেভেলপার হায়ার করছেন, এখন তাকে দিয়ে আপনি রিঅ্যাক্টেরও কাজ করাইবেন, জাভা স্ক্রিপ্টেরও কাজ করাইবেন, তাকে আবার বলবেন যে তুমি পিএসপি পারো না কেন, তুমি ডটনেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানো না। তো এই যে ব্যাপারটা আমাদের ডিজাইনারদের সাথে এটা ঘটে। হ্যাঁ, কিন্তু ডেভেলপারদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটতেছে না। তার ডটনেট ফ্রেমওয়ার্কের ডেভেলপার লাগবে 5 জন, সে হায়ার করতেছে। তার রিঅ্যাক্টের সাথে তার ডেভেলপার লাগবে সে 10 জন হায়ার করতেছে। এইচটিএমএল সিএসএস লাগবে 20 জন হায়ার করতেছে। কিন্তু তার ডিজাইনার লাগবে, সে একজন ইউআই ইউএক্স হায়ার করতেছে, তাকে দিয়ে সে বিজনেস কার্ড করাবে, লোগো করাবে, তাকে দিয়ে প্রোডাক্ট ডিজাইন করাবে, তাকে দিয়ে ইউজার রিসার্চ করাবে, দিন শেষে আবার কোম্পানির যে ক্যালেন্ডার হাবি জাবি যা আছে এগুলো সব করাবে। কেন ভাই? তো এই যে মাইন্ডসেটটা, হ্যাঁ, এই তো ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশে এই মাইন্ডসেটটা। এটা কিন্তু ডিজাইনারদের না, এটা বাংলাদেশের যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো বিশেষ করে যারা টপে থাকে, ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার বা হচ্ছে সিইও যারা থাকে, এদের এই ধরনের মেন্টালিটি থাকে, যার কারণে আসে বাংলাদেশের মানে ডিজাইনাররা আসলে খুব মানে এটা হচ্ছে মেন্টালি টর্চার হয়। আর ডিজাইনারদের মেন্টালি টর্চার করলে ভাই ভালো ডিজাইনার বের হবে না, স্বাভাবিক। কারণ ডিজাইনার হচ্ছে একদম খুব সফট একটা জায়গা, মাথা খুব ঠান্ডা রাখতে হয়, এটা অঙ্কের চেয়েও কঠিন জিনিস। যে কোনোভাবে যদি একবার আমরা এটাকে ইউএক্স বা আমরা যদি এটা ইউএক্স এর ভাষায় বলি, তাহলে এটা বলা হলো মানে কমফোর্টেবল আর কি। যে কমফোর্টেবিলিটি এটা আমাদের সব সময় থাকতে হয় আর কি। যে কোনো কারণে কমফোর্টনেস আমাদের যদি ব্রেক হয়, তখন আমাদের কিন্তু ওই ডিজাইনটা কিন্তু আপনি ভালো পাবেন না। হয়তো একটা ডিজাইন করতে লাগবে হচ্ছে 2 মাস, আমাকে এসে বলতেছে তা আমি তো এটা 2 ঘন্টার ভিতরে করে দেন। হ্যাঁ, তো ভাই আমার তো কমফোর্ট জোন ব্রেক হয়ে গেল, আমি তখন কি করব? 2 ঘন্টার ভিতর 2 মাসের কাজ কিভাবে করব? তা ঠিক আছে ভাই, ওই যে সাইটগুলোতে যা আছে একটা কিনে এনে লাইব্রেরি নামায় দিয়ে জাস্ট দিয়ে দিছি, নেন ভাই 2 ঘন্টার কাজ 2 ঘন্টার মতোই। এবং এটা নিয়ে আমি খুব ফাইট করতাম যে দুইটা জিনিস আপনার মানতে হবে, হয় আপনি টাইম কনসিডার করবেন আর নয় কোয়ালিটি কনসিডার করবেন। দুইটার একটা আপনার কনসিডার করতে হবে, যেটা কিন্তু অলওয়েজ এই জিনিসটা নিয়ে আমি ফাইট করি, যে দুইটার একটা আপনার কনসিডার করতে হবে। আপনি টাইমও কনসিডার করবেন না, আপনি কোয়ালিটিও কনসিডার করবেন না, কি রে ভাই, তাই না? এভাবে তো আসলে হয় না। এটা আমাদের এই মাইন্ডসেটটা যদি আমাদের, আমি বলবো যে ডিজাইনারদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, খুবই ভালো। বাংলাদেশের ডিজাইন সেক্টরে ডিজাইনারদের এখনো মানে এখনো ভালো ডিজাইনারদের যেই পজিশনগুলো এখনো ফাঁকা আছে এগুলো নাই। কিন্তু আমি বলবো যে এই যে আমাদের বাংলাদেশে যে সিইও বা প্রজেক্ট ম্যানেজার বা এই যে ডেভেলপার আছে, তাদের এই সব অ্যারোগেন্ট মাইন্ডের কারণে ডিজাইনারদের ক্যারিয়ারগুলো নষ্ট হয়ে যায়। তাদের যে মাইন্ডসেটটা, তারা মেন্টালি টর্চার হয় এবং তারা এখান থেকে মুভ করে। যে তারা চিন্তা করে, হায় রে, আমি তো ইউএক্স নিয়ে কাজ করব, আমি কেন ইউআই ডিজাইন করব? আমি তো ইউআই নিয়ে কাজ করব, আমি কেন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করব? আবার হায়ার করছে গ্রাফিক ডিজাইনার, তারে দিয়ে হচ্ছে অ্যানিমেশন করাবে। রাইট। এখন এই জগৎটা মানে
কি আর এখন ব্যাপারটা হচ্ছে ভাই, গ্রাফিক ডিজাইনার আর হচ্ছে অ্যানিমেটর তো ভিজুয়ালাইজার এক জিনিস না। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনারও ভিজুয়ালাইজার, কিন্তু এই ভিজুয়ালাইজার আর অ্যানিমেটেড ভিজুয়ালাইজার এক না তো, আপনি দুটাকে গুলায় ফেলাইছেন। ওই যে বললাম না যে ডেভেলপার হায়ার করছি, নাম ডেভেলপার, কিন্তু আপনি কি তাকে বলেন না যে যে তুমি রিয়াক্টও করবা, তুমি ডটনেটও করবা, এটা তো বলেন না। ডিজাইনারদের ক্ষেত্রে কেন আপনি এই কথা বলেন? এটা খুবই বাজে একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটের কারণে বাংলাদেশে কোনো সফটওয়্যার, ইভেন এখনো কোনো ইন্টারন্যাশনাল মানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বাংলাদেশে তৈরি হয় নাই আছে, মানে নাই একেবারেই না, আছে, কিন্তু যাদের আছে তারা অবশ্যই এই ধরনের কালচারগুলো তারা মেনটেন করে কাজ করতেছে। এই কালচারাল এই যে প্রবলেমগুলো যখন মানে প্রপার ওয়েতে বাংলাদেশে সলভ হবে, তখন আসলে ডিজাইনারদের ক্যারিয়ারটা আরো ভালো হবে। এবং আমি বলবো যারা ডিজাইনার আছে বা যারা ডিজাইনার এই লাইনে আসতে ইচ্ছুক বা এই লাইনে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক আর কি, তারা এই জিনিসগুলো নিয়ে সবসময় স্ট্রাগল করা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে কাজের ক্ষেত্রে সবসময় লয়াল থাকা উচিত। যেটা হয় আমাদের সমাজে আর কি, মানে কাজ করার লোকের চেয়ে তেলবাজ খুব বেশি আর কি। যে খুব বেশি তেলবাজি করতে পারে তার পজিশনটা এরকম, কিন্তু ডিজাইনারদের আসলে তেলবাজি করে লাভ নাই। হ্যাঁ, আপনি হয়তো ডেভেলপার হয়ে তেলবাজি করতে পারবেন, কারণ বিভিন্ন জায়গা থেকে কোড কপি করে আনতে পারবেন, কিন্তু ডিজাইনার হয়ে আপনি আসলে এইভাবে তেলবাজি করে আপনি কি করতে পারবেন না, খুব বেশি দিন স্টে করতে পারবেন না বা খুব বেশি দূর আগাতে পারবেন না। তো এই জিনিসটা আমাদের ডিজাইনারদের এটা অবশ্যই এটা পরিহার করতে হবে, যে তেলবাজির চেয়ে আপনি স্কিলের দিকে ফোকাস করেন। তো তাহলে আপনার ক্যারিয়ারটা উজ্জ্বল, এবং বাংলাদেশে এখনো ডিজাইনের যেই এক্সপার্ট ডিজাইনারদের যে পজিশনগুলো এখনো ফাঁকা, এখনো খালি আছে। মানুষ চায় ভালো ডিজাইনার চায়, কিন্তু ভালো ডিজাইনার পায় না। আমার অনেকে আছে ভালো ডিজাইনার পায় কিন্তু ভ্যালু দিতে জানে না। তো এই বিভিন্ন রেস্ট্রিকশন নিয়েই আমাদের আসলে চলতে হয়। তো এগুলো নিয়েই আসলে ডিজাইনারদের চলতে হবে। এবং এতক্ষণ যেই কথা বললাম, শুরু থেকে যে কথাগুলো বললাম যে থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল বা বিভিন্ন বিষয়গুলো, এগুলো মাথায় রেখে আমাদের আগাতে হবে। যাক, ধন্যবাদ তামিদ ভাই। আমাদের অনেক ইনফরমেটিভ একটা সেশন হয়েছে। আসলে আমরা প্রত্যেকটা পার্সপেক্টিভ গুলো ধরতে পারছি। হয়তো আরেকটু সময় পেলে আরো ইনডেপথ আরেক কথা বলতাম। হোপফুলি এটা আমাদের শেষ জার্নি হবে না। আমরা সামনে হয়তো পডকাস্টের আরো অন্য ইনশাল্লাহ। এপিসোডে আপনাকে আবার নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা তখন আরো একটু ডিটেইল টপিক নিয়ে কথা বলবো, অ্যাজ আমরা এখন জেনারিক ওভারভিউ সবকিছু নিয়ে একটু ইনডেপথ যাওয়ার চেষ্টা করলাম। আমি কিছু ছোট জিনিস অ্যাড করব অ্যাজ অ্যান এইচআর পার্সপেক্টিভ, বিকজ আমি আমার গিভেন মাই টাইম আই হ্যাভ হায়ার্ড মাচ অফ ডিজাইনার্স। আমি নিজেও একটা টাইমে গ্রাফিক ডিজাইনিং করছি, আমি 3D অ্যানিমেশন পর্যন্ত গিয়েছি। বিকজ গ্রাফিক ডিজাইনিং আমার শুরুতে ভালো লাগেনি, তাই ধর যে ওইটার মার্কেট আসলে বাংলাদেশ পর্যন্তই সীমাবদ্ধ ছিল তখন। দেন আই ফেল্ট যে না, একটু লার্জ স্কেল কাজ করতে গেলে অ্যানিমেশনের দিকে একটু ঢুকি। তো আমার যেটুকু অল্প এক্সপিরিয়েন্সে যেটুকু আছে আমি সেটুকু থেকে বলবো, মোস্টলি এইচআর রিলেটেড এক্সপিরিয়েন্স থেকে, যে আপনারা ডিজাইনাররা যখন কোথাও হায়ার্ড হবেন, প্লিজ আপনারা সবসময় মাথায় রাখবেন যে আসলে আপনারা কি ধরনের ডিজাইন করতে চাচ্ছেন বা ইচ্ছুক, বা আপনার ক্যারিয়ারে আপনি কোন ধরনের কোন টাইপ অফ ডিজাইনার হতে চাচ্ছেন, যে ক্যাটাগরিগুলো তামিদ ভাই বললেন, এইগুলো নিয়ে আগে আপনি একটু ফোকাসড হয়ে যান, যে না আমি এই ধরনের কাজগুলাই করতে চাই। যখন ইন্টারভিউতে যাবেন ভয় পাবেন না, জিজ্ঞেস করবেন যে আসলে আপনার কাছ থেকে তারা কি ধরনের ডিজাইন চাচ্ছে বা আপনাকে কি ধরনের ডিজাইনার হিসেবে দেখছে, এন্ড এটার বাইরে কোনো আপনাকে ডিজাইন দিবে কিনা, আপনি কমফোর্টেবল হবেন কিনা সেই কাজগুলোতে। যদি দেখেন যে না, তারা নিজেরাই এক্সপ্লেনেশন দিতে পারছে না আসলে কি ধরনের রেসপন্সিবিলিটি বা কি ধরনের ডিজাইন আপনার কাছ থেকে বের করে নিয়ে আসছে, ধরেন ইউআই ইউএক্স এর একটা ডেজিগনেশন দেওয়া থাকলো কিন্তু তারা এখন বলছে আসলে প্রোডাক্ট ডিজাইন এন্ড আদার থিংস, তখন কিন্তু ইট বিকামস কন্ট্রাডিক্টরি। সো এই জিনিসটা ভালো মতন দেখবেন যে আপনার ইন্টারভিউয়াররা কি হচ্ছে আপনার সাথে ক্লিয়ার কিনা, যে কোন ধরনের বা কোন টাইপ অফ ডিজাইন আপনার কাছ থেকে বের করে নিয়ে আসতে চাচ্ছে তারা। এই জিনিসটা যদি আপনি দেখেন যে ইন্টারভিউতে ক্লিয়ার না, তার মানে মনে করবেন যে কোম্পানির ভিতরের স্ট্রাকচারটা ঠিক নেই এবং তারা জানে না আসলে কোন ধরনের কাজ নিয়ে আসতে হবে। দে জাস্ট ওয়ান্ট টু ফর্ম আ টিম, টিমের মধ্যে কোনো অর্গানাইজেশন নাই, জাস্ট আছে 5-6 জনের টিম, হয়তো আরো অ্যাড করতে চাচ্ছে, কোনো স্ট্রাকচার নেই, জব রেসপন্সিবিলিটি নেই, আপনার বসতে হবে, আপনারা যা দিবে আপনার তাই করতে হবে। এরকম জায়গাতে ইনিশিয়ালি আমি জানি না, আমি তামিদ ভাই আরো বেটার বলতে পারবে অ্যাজ এ জুনিয়র ডিজাইনার এটা অ্যাকচুয়ালি এটা ফ্রুটফুল কিনা, বাট আমার মনে হয় আমি অ্যাজ এ পার্সন যেটা সবসময় ফিল করি, ইভেন আমার নিজের এইচআর ক্যারিয়ারেও, যে আমি যে কাজগুলো নিয়ে ফোকাস করতে চাই আমি ওইগুলাই করতে চাবো। আমাদের দেশে এইচআর ফিল্ডে যেরকম সব জায়গায় জব পোস্টে দেখবেন এইচআর অ্যান্ড অ্যাডমিন দেওয়া, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার জন্য রাজি না, আমি এইচআর রিলেটেড কাজে ফোকাস করি।
সো বিকজ আমি এইচআর পার্সন, আমি এইচআর রিলেটেড কাজই ফোকাস করবো, এটাই স্বাভাবিক। অ্যাডমিনিস্ট্রেটিভের জন্য দের আর আদার, ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ডিপার্টমেন্ট। বাট আমাদের দেশের কালচারই এটা যে এইচআর কে দিয়ে অ্যাডমিনের কাজ করায়নি। এইরকম জিনিসগুলা যখন আপনি ইন্টারভিউ দিবেন তখন এই জিনিসগুলা একটু দেখবেন, জাজ করবেন, এবং জাজ করে ইন্টারভিউর মধ্যে আপনি নিজে জাজ করবেন। ইন্টারভিউ ইজ নট অনলি অ্যাবাউট যে হচ্ছে কোম্পানি আপনাকে জাজ করা, ইটস অ্যাবাউট যে হচ্ছে আপনাকে, আপনি কোম্পানিকে জাজ করবেন, কোম্পানি আপনাকে জাজ করবে। দুইটা ম্যাচ হওয়ার পরেই কিন্তু আগাবে। আর যদি এরকম ইন্টেনশন থাকে যে না ঠিক আছে আমার আই জাস্ট নিড মানি টু সার্ভাইভ, এটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিও, এটা নিয়ে আসলে কোনো কিছু বলার স্পেসিফিক থাকে না। বাট আমি মনে করি অ্যাজ এ ডিজাইনার, তামিক ভাইয়ের কথা শুনে যেটা মনে হলো, অ্যাজ এ ডিজাইনার আপনার ফোকাস হ্যাজ টু বি ক্লিয়ার ফ্রম ডে ওয়ান। আপনি কোন এরিয়াতে যেতে যাচ্ছেন, কোন এরিয়া যেতে যাচ্ছেন, কোন ফিল্ডে কাজ করতে চাচ্ছেন, এইগুলা ক্লিয়ার না হলে ইন দ্য লং রান ম্যানেজমেন্টের থেকেও আপনি স্যাটিসফাইড হবেন না, আপনি আপনার নিজের ক্যারিয়ার দিয়েও স্যাটিসফাইড হবেন না, আলটিমেটলি ট্র্যাক চেঞ্জ করে ফেলবেন। So that's my 2 cents of the whole segment আমরা আজকে যেটা করলাম। থ্যাংক ইউ তামিদ ভাই আপনার আজকে আসার জন্য। আপনার এতটা সময় আমরা নিলাম, আপনার আবার আগামীকালকে অফিস আছে, সো এটা থাকা সত্ত্বেও আপনি এতটা সময় দিলেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ সাফওয়ান ভাই, এমন সুন্দর একটা সেশনে আমাকে ইনভাইট করার জন্য। তো ইনশাআল্লাহ ভাই, জি আপনার ফাইনাল ওয়ার্ডস বলেন, সমস্যা নেই, দেন উইল এন্ড আপ দি এটাই ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ ভাই, দিস ইজ নট দি এন্ড। হোপফুলি আমি আমার হোল প্রসপেক্ট হচ্ছে যে আমি চাই যে এই যে আপনারা যারা লিডাররা আছেন ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি লিডাররা আর জুনিয়র যারা কাজ করছেন বা ফিউচার লিডার হবেন, এদের সাথে একটা চ্যানেল ক্রিয়েট করে দেওয়া, যেন সবকিছু আপনাদের কাছ থেকে জানতে পারে, আপনাদের এই ভিডিও থ্রুতে যেন ওই কথাগুলোর মাধ্যমে যেন সবকিছু বুঝতে পারে, আছে দিস ইজ দি সিনারিও ইনসাইড দি কর্পোরেট। সো এই জন্যে এই হোল পডকাস্টটা করা। আমি আশা করি যারা ভিউয়াররা ছিলেন বা এখনো আছেন তারা হোপফুলি আপনাদেরকে কিছু ইনসাইট দিতে পারছি আমরা, বা হচ্ছে কোনো ধরনের নলেজ শেয়ার করতে পেরেছি। বাট উইল ট্রাই যে আমরা সামনে আবার তামিদ ভাইকে নিয়ে আসবো ইনশাল্লাহ। তামিদ ভাই যদি আমাদেরকে সময় দেন ইনশাল্লাহ আবার আমরা বসবো, আরো ইন ডেপথ জিনিসপত্র নিয়ে আলোচনা করব, পার্টিকুলার অ্যাসপেক্ট ধরে ধরে। তখন আমরা ছাড়বো না এত ইজিলি তামিদ ভাইকে, সমস্যা নেই। সো থ্যাংক ইউ সো মাচ যারা দেখেছেন। Hopefully it's a very good night for you guys, and shobar agamikal office ache. So thank you so much for watching. Please stay tuned with me and my page. আমি আবার আপডেট দিব for my podcast channel যে আমরা কোন next episode কে আসবে না আসবে। So hopefully bi-weekly we will try to put it. And thank you so much for watching, and hope to see you guys in the next one.